বরু চণ্ডীদাস লিখেছিলেন, ঘর কইলু বাহির আর বাহির কইলু ঘর। একেবারে হুবহু আজ তেমনটাই চোখে পড়ছে বঙ্গ রাজনীতিতে। বাইরে নয়, শাসকের ঘর থেকেই এমন সমালোচনার ঢেউ উঠছে যে অনেকে বলতেই পারেন যে বিরোধীদের আর দরকার কি। মানে দলের নেতাদের কাজ কারবার হোক কিংবা পুলিশ প্রশাসনের, দলের মধ্যে থেকেই যে ভাষায় সমালোচনা হচ্ছে তা নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। দলে কিছু গিরগিটি আছে যারা ভাবছে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। যারা গুরুত্বপূর্ণ পদে আছে তাদের ওপর সার্ভিলেন্স করা হোক। তৃণমূল নেতৃত্বের একাংশের দুর্নীতি নিয়ে বিস্ফোরক মদন মিত্র। এই দুর্নীতিগ্রস্ত গিরগিটিদের মদন চেনেন আর দলের শীর্ষ নেতারা চেনেন না। দ্বিতীয় প্রশ্ন, কেন থানার কাছে গুলি খেয়ে মানুষ মরবে? অফিসাররাই সরকারকে কালিমালিপ্ত করছে। বাম আমলের প্রশংসা করে তৃণমূল আমলের আইন শৃঙ্খলা নিয়ে সরব তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু অভিযুক্তরা শাসক দলের হলে কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা আদৌ আছে পুলিশের? তৃতীয় প্রশ্ন, দলের একাংশের সমালোচনা করে শক্তিশালী বিরোধী দল চেয়ে সরব কামারহাটির বিধায়ক। শাসকের ভুল ধরাতে বিরোধীদের ঠেকাটা জরুরি, একই সুর ভরতপুরের বিধায়কেরও। কিন্তু প্রায় 14 বছর ধরে বিরোধী ভাঙানো তৃণমূলের মুখে শক্তিশালী বিরোধী দলের কথা আজ শুনতে হচ্ছে কেন? চতুর্থ প্রশ্ন, শুভেন্দু পারফর্মার, ও কিছু করে দেখাতে পারে, ওকেই বিজেপির রাজ্য সভাপতি করা হোক। বিধানসভা ভোটের 1.5 বছর আগে জোরালো সওয়াল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তথাগতর পরামর্শে কান দেবেন বিজেপির দিল্লির নেতারা, নাকি শুরু হবে নতুন কোন্দল? পঞ্চম প্রশ্ন, কমিশনের বিনিময়ে ভাড়া নেওয়া অ্যাকাউন্টেই ঢুকেছে কোটি কোটি টাকা। ট্যাব জালিয়াতির অভিযোগ হাজার ছুঁই ছুঁই। রীতিমতো আটঘাট বেঁধে পরিকল্পনা করে এতজন তরুণের স্বপ্ন চুরি হলো, কেন কিছুই জানতে পারল না পুলিশ? তবে শুরুতেই দেখাবো দলে থেকেই দল ও পুলিশ প্রশাসনের সমালোচনা দলেরই 2 সিনিয়র বিধায়কের। দেখুন, করছে দলের মধ্যে কিছু গিরগিটির মতো মিশে রয়েছে। আর কিছু লোক এসছে, তারা ভাবছে তৃণমূলে এসছি আর কবে পাবো না পাবো, এলোমেলো করে দে মা লুটে পুটে খাই। কেন থানা থেকে 200 মিটার দূরত্বে গুলি খেয়ে মানুষ দিন দুপুরে মরবে? বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে ছাগল দিয়ে ধান মারা, মানে গরু কিনে ধান মেরে ঘরে তুলবে, তা না করে ছাগল দিয়ে মারা। আর 2 হচ্ছে যে হরি ঘোষের গোয়াল। বর্ষিয়ান বিধায়কের অকপট স্বীকারোক্তি দলের একাংশ দুর্নীতিতে ডুবে। প্রাক্তন মন্ত্রী এক ধাপ এগিয়ে কার্যত বলছেন, এখনকার চেয়ে বাম আমলের পুলিশ ভালো ছিল। দুর্নীতি থেকে আইন শৃঙ্খলা, বিরোধীদের সমালোচনায় বিদ্ধ তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল দলেরই 2 বিধায়কের মন্তব্যে। মদন মিত্র, হুমায়ুন কবির, 2 বর্তমান বিধায়ক, প্রাক্তন মন্ত্রী। আরেকটা কথা তোমায় বলি, চোর যেখানেই যাবে চুরি করবে। করছে দলের মধ্যে কিছু, বললাম তো তোমায়, গিরগিটির মতো মিশে রয়েছে। আর কিছু লোক এসছে, তারা ভাবছে তৃণমূলে এসছি আর কবে পাবো না পাবো, এলোমেলো করে দে মা লুটে পুটে খাই। এটার উপরে ক্লোজ মনিটরিং দরকার, আরও ক্লোজ ভিজিলেন্স, সার্ভিলেন্স দরকার, একদম মানে মুহূর্তে মুহূর্তে। প্রয়োজনে পার্টির যারা ভাইটাল পজিশনে আছে তাদের নজর রাখুন টেলিফোনের উপরে। পুলিশের উপর মহল থেকে নিচে মহলে যে কোনো ভুল কাজ করলে তার একটা যে শাস্তি পাওয়া উচিত, বা তার যে একটা ডিমোশন হওয়া উচিত, তার যে একটা সঠিক ইনকোয়ারি করে তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত, হয় না। মদন মিত্র, হুমায়ুন কবির দুজনেই দীর্ঘদিন তৃণমূলে বড় নেতা। তাঁদের এই মন্তব্য তৃণমূলের কাছে যেমন নিঃসন্দেহে অস্বস্তির, তেমনই বিরোধীদের হাতে অবশ্যই বড় অস্ত্র। খাওয়া যায়টা উনি বলেছেন, খাচ্ছে এইটা বলছেন না, খেয়েছে, প্রচুর খেয়েছে, এত বেশি খেয়ে ফেলে যে কোনো হজম হচ্ছে না, সেইটা বরঞ্চ উনি যাতে হজমের ব্যবস্থাদের হয় কোনো পাচন টাচন দিন। এই সাজেশনগুলো যদি মনে হয়ে থাকে মদনদা সিরিয়াস যদি ব্যাপারটায় হয় বা অনেক সিনিয়র নেতা, তো সরাসরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি ওনার এই বক্তব্যগুলো, সুপারিশগুলো সেগুলো উনি দিয়ে দিন। যা বিরোধীরা বলে তাই যদি শাসক নেতার গলাতে শোনা যায় তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, 1993 সালে জ্যোতি বসু বলেছিলেন, মানছি যে রাজ্যে শক্তিশালী বিরোধী দল নেই, কিন্তু সেই দায়িত্ব কি আমাদের নিতে হবে?
রাজনৈতিক মহলে তখন একেবারে তোলপাড় ফেলে দিয়েছিল এই উক্তি। আর আজ এই সময়ের পশ্চিমবঙ্গেও নাকি শক্তিশালী বিরোধী দল নেই। তবে সেই কারণে কিনা জানি না, এখন দেখছি, এইমাত্র দেখলাম আবার যে শাসক দলের বিরুদ্ধে সমালোচনায় সরব শাসক দলের নেতারাই। একেবারে বিরোধীদের সুরেই কঠোর সমালোচনা। কখনো সেই সমালোচনার লক্ষ্য গুরুত্বপূর্ণ নেতাদের দুর্নীতি, আবার কখনো পুলিশ আধিকারিকদের একাংশ যারা নাকি সরকারকে ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করছে। আমি বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। বিশ্বনাথ দা, একেবারে উল্টো দিক থেকে, উল্টো সম্ভাবনা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, এই কঠোর সমালোচনাও কেউ ভাবতে পারেন যে এটাই দলের স্ট্র্যাটেজি, শাসক ও তৃণমূল, বিরোধী ও তৃণমূল। আপনি দেখবেন এই যে লাইভ টেলিকাস্ট প্রায়ই হয় প্রশাসনিক বৈঠকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রকাশ্যে মন্ত্রী, বিধায়ক, পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের প্রকাশ্যে সমালোচনা করেন, তিরস্কার করেন, তাতে মনে হয় যে তিনি মুখ্যমন্ত্রী নন, বিরোধী নেত্রী। আমি বলছি, এটা স্ট্র্যাটেজি নয় তো, যে শাসক ও তৃণমূল, বিরোধী ও তৃণমূল? যদি স্ট্র্যাটেজি হয় তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঝগড়া করতে যাব নবান্নে গিয়ে, যে আপনি দিনের পর দিন বলবেন কুৎসা করবেন না, রটনা করবেন না, মিডিয়া ভুল খবর দেখাচ্ছে, অপপ্রচার করছে, আর আপনি আপনার দলকে নামিয়ে দিবেন যাতে করে এই মানুষের যে ক্ষোভ বিক্ষোভগুলো আছে সেগুলো উল্টো কথা বলে মিনিমাইজ করার জন্য, তাহলে কিন্তু আমি ঝগড়া করতে যাব, পরিষ্কার কথা। কিন্তু দেখুন, ব্যাপারটা একেবারেই তা নয়। এখানে হঠাৎ করে বিবেক উদয় হয়, কারণ তাদের রাজনৈতিক পরিস্থিতি খারাপ। মদন মিত্র দলের মধ্যে, সরকারের মধ্যে নেই, দীর্ঘদিন ধরে লড়াই করছে কিছু একটা পরিসর পাওয়ার জন্য। আবার হুমায়ুন কবিরও মুর্শিদাবাদের রাজনীতিতে অনেক পিছিয়ে আছে, ফলে একটা পরিসর পাওয়ার জন্যই এই কথাগুলো বা বিবেকগুলো জাগৃত হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন যেটা, যে দিনের পর দিন যখন বিরোধী শূন্য করে পঞ্চায়েতগুলো দখল করেছেন, তখন হুমায়ুন কবির আপনি কোথায় ছিলেন? দিনের পর দিন যখন মুর্শিদাবাদের এবং ওনার জেলায় যেখানে ছিল গোটা বোর্ড দখল হয়ে গেছে, পুরো বোর্ড, একটা মিউনিসিপ্যালিটিও তাদের ছিল না, একজন কাউন্সিলর মাত্র ছিল, পুরো একটার পর একটা মিউনিসিপ্যালিটি দখল করেছেন, তখন আপনাদের বোধোদয় কোথায় ছিল? যখন বিরোধীদের বিরুদ্ধে মামলা হয় তখন মদন মিত্র কেন কথা বলেন না? একটার পর একটা বিরোধী ছোট বড় সাধারণ কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে রেখে দিয়েছেন, হাজার হাজার মিথ্যে মামলা চলছে। যখন মার্ডারগুলো হয়, পলিটিক্যাল মার্ডারগুলো হয়, তখন আপনাদের হৃদয় কোথায় থাকে মদন মিত্র? এবং দিনের পর দিন আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচন 2018 কীভাবে লুট হয়েছে, ভাঙড়ে এই যে 23-এর পঞ্চায়েত নির্বাচন, সেখানে মানুষ ভোট দিতে পারেনি, প্রার্থী দিতে পারেনি, তখন মদন মিত্র আপনার কেন হৃদয় জাগে না? তখন আপনি কেন পার্টির বিরুদ্ধে দাঁড়িয়ে বলতে পারেন না যে গণতন্ত্রের স্বার্থে বিরোধীদের রাখতে হবে? আজকে আপনি বলছেন যে যারা মাথা তাদের উপরে নজর রাখতে হবে। কোন মাথা? কারা মাথা? আপনি তো মাথা, আপনি এমএলএ একজন, এবং হুমায়ুন কবির একজন এমএলএ। তার উপরে যদি কেউ মাথা থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা মন্ত্রিসভার সদস্যরা, তাদের উপরে নজরদারি রাখার কথাই তো বলার জন্যই তো আমরা বলি যে একটা শক্তিশালী বিরোধী দরকার। আপনার দিনের পর দিন যখন আমরা বলেছি যে শক্তিশালী বিরোধী পশ্চিমবাংলাতে একটা সুশাসন দিতে পারে, একটা অ্যাকাউন্টেবল প্রশাসন দিতে পারে, দিনের পর দিন এই কথাগুলো যখন বলেছি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কুৎসা করবেন না, রটনা করবেন না, সংবাদ মাধ্যমে মিথ্যা সাজিয়ে বলছেন। দিনের পর দিন এই জিনিসগুলো হয়েছে। আমাদের প্রশ্ন, যে একটা পুরসভা ছিল, ঝালদা পুরসভা, একটা পুরসভা, সেটা দখল করবার জন্য মার্ডার পর্যন্ত হয়ে গেল, তখন আপনার বিবেক কোথায় ছিল? যখন দিনের পর দিন আপনারা এমএলএ এমপিগুলোকে ভাঙান, দিনের পর দিন বিরোধী এমএলএ এমপিগুলোকে ভাঙান, টাকার বিনিময়ে কেউ বলছে, কেউ পদের বিনিময়ে, তখন আপনাদের হৃদয় কোথায় থাকে? আজকে হৃদয় জাগৃত হচ্ছে, তার কারণ আপনি পলিটিক্যাল পোস্ট পাচ্ছেন না দলের মধ্যে বা সরকারের মধ্যে, তাই হৃদয়। আপনি আমায় বলুন, কয়েকদিন আগেই হুমায়ুন কবির 70% মানুষকে ইঙ্গিত করে বলেছিল মুর্শিদাবাদে যে তাদেরকে ভাগীরথীতে ভাসিয়ে দিবে। সে আজকে আইন শৃঙ্খলার কথা বলছে, হৃদয় এবং বিবেক জাগার কথা হচ্ছে। আমি ঠিক বিশ্বনাথদার শেষ বাক্যটার আগে ঠিক এইটা বলতে যাচ্ছিলাম যে আচ্ছা, ধরুন এই সমালোচনা, কঠোর সমালোচনা শুনে পুলিশের বিবেক এবং নিরপেক্ষতা জাগ্রত হলো, তাহলে তো সবার আগে হুমায়ুন কবিরের বিরুদ্ধে সেই মামলা সিরিয়াসলি পার্সু করা হবে ওনার ওই উক্তির জন্য। আমি আসবো, কিন্তু আমি বলছি রাহুল, একটাই কথা বলা যায়, পুরোটা যদি আমি সাম আপ করি, যে একই কথা শুনি আজ মন্থরার মুখে। আমি বলছি, আজ তৃণমূল নেতারা বলছেন শক্তিশালী বিরোধী দল থাকার দরকার। আমি যদি একটু সাম আপ করি, এই ভাঙানোর কথা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, যেখানে বোর্ড শূন্য, একজন কাউন্সিলর অথবা শূন্য কাউন্সিলর ছিল, গোটা বোর্ড বিরোধী শূন্য এবং সেই তার দখল হয়ে গেল। জলপাইগুড়িতেও তাই, শক্তিশালী বিরোধী।
আমি বলছি 2018 আর 2023-এর পঞ্চায়েত নির্বাচন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পরবর্তীকালে যা সমালোচনা করেছিলেন, একটা সাগরদিঘি বিধানসভা, একটা ঝালদা পুরসভা, তার জন্য দিনের পর দিন আমাদের শো করতে হয়েছে যে নাটকীয় ঘটনা প্রবাহ। একটা সিটের জন্য সেই লড়াই আমরা দেখেছি। শক্তিশালী বিরোধী চাই। আমি এইখানে বিরোধী শূন্য যে তৃণমূল এতদিন বিরোধী শূন্য করার কথা ভেবেছিল, গণতন্ত্রে আজকে শক্তিশালী বিরোধী নেই, পশ্চিমবঙ্গে শক্তিশালী বিরোধী প্রয়োজন, এই কথা যদি বলে ঘুরায় হাসবে না তো? আমি ঠিক তোমার উল্টো দিকে শুরু করি। বলো। যে বিরোধীদের কথা বলা হচ্ছে, এতক্ষণ যে বিরোধীদের কথা বললো, যে বিরোধী দল, প্রধান বিরোধী দল আমি ধরে নিই সেই ভারতীয় জনতা পার্টি, তাদেরও তাদের প্রার্থী ঠিক করতে হয় বা প্রার্থীর শূন্যস্থান পূরণ করতে হয় বেশিরভাগটাই তৃণমূল কংগ্রেসের দল থেকে নিয়ে আসে। তো বিরোধীরা কারা করবে? আজকে লোকসভা বলো, বিধানসভায় বলো, 150 বেশি আসন বিরোধীরা যে প্রার্থী দিয়ে তার থেকে বেশিরভাগ তৃণমূল কংগ্রেস থেকে দেওয়া। তাহলে বিরোধিতা কারা করবে আমি বলো তো? সুতরাং এখানে তৃণমূল কংগ্রেসের দিকেই বিশ্বনাথ দাস খুলি আঙুল উঠিয়ে দিল তা তো নয়। যাদের প্রধান দায়বদ্ধতা বিরোধিতা করার, তারাই তো তৃণমূল কংগ্রেসে তাকিয়ে আছে কখন দল থেকে আসবে, কখন বেরিয়ে আসবে, খপ করে ধরে আমি দাঁড় করিয়ে দেবো। এটা তো তাদের দায়বদ্ধতা, আমাদের নয়। দ্বিতীয় বলি তোমাকে, আমার দলে উল্টো অনেকে বলছে এই খপ করে ধরায় যে তুমি বলছো না, এর ক্লাইম্যাক্স হচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চ। কাকে ইদানিং খপ করে ধরা গেছে, তুমি সময়টাকে ওইভাবে টুইস্ট করতে পারো, কিন্তু আমি এটা নিয়ে মোটেই একমত নই। কেন? আজকে দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে লোকে আসতে চায়, পরিষেবা দিতে চায়, দলের দরজা খোলা, হঠাৎ ঘুম থেকে উঠে উন্নয়নকে দেখতে পায়, সংবিধান বিরোধী নয়। আমি সেটাই বলছি। আর দ্বিতীয় হচ্ছে, আজকে মদন দা বর্ষিয়ার নেতা, উনি ওনার মতো বলেছেন। তবে আমার যদ্দূর জানা আছে যে হয়তো সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে দলের কথা বাইরে বলা হোক। আমার যতদূর জানি আমি, উনিও চান না, বা উনি এটা নিজেও খুব কষ্ট অনুভব করেন বা বারবার বলেন যে দলের কথা বাইরে না বলে দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাদের কাছে বললেই ভালো হয়। আমি জানি না মদন দা একটা ব্যক্তিগত মতামত, এর সাথে দলের কোনো সম্পর্ক আছে কিনা। আর দ্বিতীয়ত, হুমায়ুন দলের কথাই বলেছি, আবার ব্যক্তিগত কি? দলের বিধায়ক প্রকাশ্যে বলছেন, উনি তাহলে নাম বলুক না, ঝামেলা হয়ে যায়। মদন দার নামগুলো বলুক না, কারা কারা আছে, এটাই ঝামেলা। কারণ মদন দা নিজেও তো সিনিয়র লিডার একজন। তো আমি আর দ্বিতীয় কথা বলি যে হুমায়ুন কবির, মাঝখানে যখন হুমায়ুনবাবু একসময় কংগ্রেসে ছিলেন, অধীর চৌধুরী একটা প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে বলেছিলেন বাম আমলে প্রায় 750 থেকে 800 কংগ্রেস কর্মী খুন হয়েছে বামদের দ্বারা। সেই সময় তো মিটিংয়ে একটু দূরে ছিলেন উনি, তখন অতটা ক্লোজ ছিল নদীরদার সাথে উনি। তো তখন ওই সময় মুর্শিদাবাদে যেভাবে বামদের দ্বারা অত্যাচারিত হয়ে কংগ্রেস কর্মীরা খুন হয়েছিলেন, আজকে মুর্শিদাবাদ পরিসংখ্যান থেকে রাহুল। কিন্তু আমি একটু মনে করিয়ে দিই, এই হুমায়ুন কবির যখন কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন, এই হুমায়ুন কবির কিভাবে তৃণমূল পুরস্কৃত করেছিল? মন্ত্রী করে। আমি তোমায় বলি, মন্ত্রী করা না করা শীর্ষনেতার ব্যাপার, এটা বিজেপি আর তৃণমূলের ওই এক ঝোলা থেকে কুমির ছানা তোলার গল্প নয়। কথা মানুষ কিভাবে চাইছে নির্বাচনে জিতে আসা, সেটা অন্য প্রক্রিয়া। কিন্তু দাঁড়িয়ে দলের মধ্যে তার দলের গণতন্ত্র বজায় রাখা, সেটা অন্য প্রক্রিয়া। আমি জানি না বর্ষিয়ার নেতারা হয়তো বুঝবেন বা শীর্ষ নেতৃত্ব হয়তো স্টেপ নেবেন। অনেক সময় এই গণতন্ত্রের শর্ত মেনে আমরা দেখি ওই ঝুলি থেকে একটা করে কুমির ছানা তোলা। এই গল্প বহু পুরনো, ঠাকুমার ঝুলি থেকে আজ অব্দি এই 2024 অব্দি সমানে চলছে। কিন্তু এরপর হুমায়ুন কবির আরেকটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা সরাসরি বাম আমলে পুলিশ প্রশাসনের তুলনামূলক প্রশংসা। ভুল শোনেননি, তুলনামূলক প্রশংসা। কেন? তারা বলছেন, হুমায়ুন কবির বলছেন যে পুলিশ সুপারের কাছ থেকে ওসি বা থানার বিরুদ্ধে একটা বিচার চাইলে বিচার পাওয়া যেত, জাস্টিস পাওয়া যেত। 2024-এর এই 14ই নভেম্বর দাঁড়িয়ে নিঃসন্দেহে জাস্টিস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ শব্দ। বুদ্ধবাবুর 10-11 বছরের তার পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী থাকার সময়ের কথা বলে তুলনা, শুধু তাই নয়, প্রশাসনের একাংশ, আধিকারিকদের একাংশ একেবারে পরিষ্কার সরকারকে মেলাইন করার চেষ্টা করছে, কালিমালিপ্ত করার চেষ্টা করছে, বলছেন বিধায়ক হুমায়ুন কবির। দেখুন, একটা কনস্ট্যান্ট রেগুলার সার্ভিলেন্স সিসিটিভি রাখতে হবে। আমার উপরেও রাখুক, দেখুক আমি কি করছি, সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, গোপনে গোপনে কার সঙ্গে কথা বলছি। প্রয়োজনে পার্টির যারা ভাইটাল পজিশনে আছে তাদের নজর রাখুন টেলিফোনের ওপরে, তলায় তলায় কারা ষড়যন্ত্র করছে। দুর্নীতি থেকে ষড়যন্ত্র, বেবাক মদন মিত্র, আর তার সঙ্গে বোমা ফাটালেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। একের পর এক জেলায় শুট আউট, থানার নাকের ডগায় গুলি করে খুন,
আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা নিয়ে যখন সোচ্চার বিরোধীরা, তখন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যা বললেন তার থেকে বোঝা যায় তিনি শাসক দলের না বিরোধী, নাকি শাসকের বিবেকের ভূমিকায় অবতীর্ণ। চায়ের দোকানে বা যে কোনো জায়গায় যদি মানুষ আক্রান্ত হয়, সে তৃণমূল আক্রান্ত হতো, বিরোধীরা কেউ আক্রান্ত হোক, এটা কিন্তু ভালো বার্তা যায় না। সাধারণ মানুষ এটা নিয়ে অনেক চিন্তিত হয়। কেন থানা থেকে 200 মিটার দূরত্বে গুলি খেয়ে মানুষ দিন দুপুরে মরবে? এটার জন্য অবশ্যই পুলিশ প্রশাসনের অনেক গাফিলতি প্রকাশ পাচ্ছে, কিন্তু আধিকারিকরা এটাকে নিয়ে এমনভাবে এই সরকারটাকে মেলাইন করার চেষ্টা করছে, এটা কিন্তু খুব মারাত্মক। এটাও গ্রামগঞ্জে প্রবাদ বাক্য আছে যে হরি ঘোষের গোয়াল যে যা খুশি করো পার পেয়ে যাবে। তৃণমূলের অস্বস্তি আরো বাড়িয়ে রাজ্যের তুলনায় বুদ্ধদেব ভট্টাচার্যের আমলের পুলিশকে কার্যত ভালো বলে সার্টিফিকেট অবধি দিয়েছেন হুমায়ুন কবির। জ্যোতিবাবু যখন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তখনও আমরা রাজনীতিতে কংগ্রেসের, আমাদের নেত্রীও কংগ্রেস করতেন, আমরাও কংগ্রেস করতাম। তার পরবর্তী সময়ে বুদ্ধবাবুর 10-11 বছরের তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী ছিলেন। কিন্তু আমি আপনাকে বলছি, একটা থানার বিরুদ্ধে যদি এসপিকে বলা হতো যে এই থানার অফিসার এই ধরনের গাফিলতি করছে, এই ধরনের পাবলিকের সঙ্গে অসহযোগিতা করছে বা এই ধরনের করাপশনে যুক্ত আছে, বলার সঙ্গে সঙ্গে না হলেও একদিন পরে হলেও তার একটা ফিডব্যাক পেতাম সেই এসপির কাছ থেকে, সেই ওসি বা সেই থানার বিরুদ্ধে একটা জাস্টিস পাওয়া যেত। মদন মিত্র থেকে হুমায়ুন কবির, তৃণমূলের অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দর থেকেই। যাক না, ওর পুলিশ মন্ত্রীকে গিয়ে বলুক না, দেখি না কত ঘাড়ে মাথা আছে। সবচাইতে বেশি দুর্নীতির অভিযোগ এবং খুনোখুনি, মারামারি, দুর্বৃত্তায়ন এসব তো তৃণমূলের আমলেই হয়েছে। ফলে পুলিশ কি করবে? পুলিশকে তো বলেছে এই দুর্বৃত্তরাই তোমার থানা চালাবে, তো পুলিশ মন্ত্রী তো তার পক্ষে দুর্বৃত্তরা যাতে থানা চালায় সেই কথা বলেছেন। তৃণমূল কংগ্রেস আসার পরই তো সব নতুন, ব্যাপারটা তা নয়। ভেতরে ওই মানে সমস্ত দফতরেই একটা রয়েছে, পুলিশের মধ্যেও আছে। তো এরা তো চাইবেই এমনভাবে কিছু করতে যাতে সরকার ম্যালাইন্ড হয়, এমনভাবে কিছু করতে যাতে তৃণমূলের ক্ষতি হয়। এটা সকলকেই সতর্ক থাকা ভালো। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠা এ রাজ্যে কার্যত রোজগারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকার কি এবার তার বিধায়কের কথা অন্তত শুনবে? পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দুটো মারাত্মক কথা। এক হচ্ছে তুলনামূলকভাবে বাম আমলের পুলিশ প্রশাসনকে এগিয়ে রাখছেন হুমায়ুন কবির, প্রশাসনিক ক্ষেত্রে সেই সময় জাস্টিস পাওয়া যেত। এবং দুই হচ্ছে পুলিশ আধিকারিকদের একাংশই নাকি এই সরকারকে কালিমালিপ্ত করছে। প্রায় 14 বছর সরকারে থাকার পর আজকে শাসক দলের নেতাদের এই 14ই নভেম্বর এই বোধোদয় হচ্ছে কেন, কিসের ভিত্তিতে? আমি এখানে আসব ডক্টর নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তার কাছে। নজরুলদা, এক হচ্ছে যে পুলিশ আধিকারিকদের আদৌ এই রাজ্যে ক্ষমতা আছে যে শাসক দলের নেতাদের কেশাগ্র স্পর্শ করার? বরঞ্চ আমরা উল্টো বার্তা পেয়েছি 2016 সালে বা 2019-এ যারা ভোটের সময় নিরপেক্ষভাবে যে সিনিয়র অফিসাররা, জুনিয়ররা কাজ করেছেন, ভোটের পরে তাদের কি মাসুল দিতে হয়েছে আমরা সবাই দেখেছি। 14 বছর পর হঠাৎ পুলিশ আধিকারিকরা মেলাইন করছে, এইটা বলতে হচ্ছে কেন? দেখুন, উনি আর একটা কথা বলেছেন যে বাম আমলে সিনিয়র অফিসারদের কাছে গেলে কিছু সুরাহা পাওয়া যেত। এটার সঙ্গে আমিও একমত। আচ্ছা, দেখুন, আমার প্রথম পোস্টিং বোলপুরে ছিল। সেই পোস্টিংয়ে আমি একজন সিপিএমের এমএলএকে অ্যারেস্ট করেছিলাম, সিটিং এমএলএ। একজন সিপিএমের এমপি ছেলেকে অ্যারেস্ট করেছিলাম। তারপরে আমাকে ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, এটা ঠিক, কিন্তু আমার চাকরিটা ছিল এবং আমি আমার প্রতিটা ধাপের প্রমোশন কিন্তু বামপন্থী সরকার দিয়েছে। কিন্তু দেখুন, তৃণমূল নেত্রী, আপনি জানেন কীভাবে প্রথম আমাকে ফোন করে ওনার কাছে উনি যেতে বলেন। প্রথমে আমি যেতে রাজি হয়নি, তারপর একবার, দুবার, তিনবার, চারবার, অনেকবার ফোন করার পর আমি যেতে বাধ্য হই, কারণ রাজ্য সরকার আমাকে ছেড়ে দেন, আমি জয়েন করি। সেখানে গিয়ে তার দুর্নীতির বিরুদ্ধে বলার জন্য আমার সঙ্গে শত্রুতার সৃষ্টি হয়।
উনি এখানে চার্জ নিয়েছেন মে মাসের 20 তারিখে, আর মে মাসের 25 তারিখে, অর্থাৎ এক সপ্তাহ পার হওয়ার আগেই আমাকে দিল্লি থেকে ফেরত আনার জন্য চিফ সেক্রেটারি দিয়ে লেখান যে খুব একটা গুরুত্বপূর্ণ পদে সিনিয়রিটি অনুযায়ী তাকে দেওয়ার জন্য আমরা তাকে চাইছি। কিন্তু আমাকে এখানে নিয়ে আসার পর 6 মাসেরও বেশি সময় কম্পালসারি ওয়েটিংয়ে রেখে দেওয়া হয়, এবং তারপরে যে পোস্টিং দেওয়া হয় সেটা আমি যে পোস্টিং থেকে দিল্লিতে ডেপুটেশনে গিয়েছিলাম তার থেকে খারাপ। তারপরে যেটা হলো, দেখুন আমি তখন এডিজি গিয়েছি, এডিজি হিসেবে ফিরেছি, এডিজি হিসেবে আমার ডিজি হওয়ার সময় এসছে। আমাকে যাতে প্রমোশন না দিতে হয় তার জন্য তিনি সুপ্রিম কোর্টের রায় জাল করে, আমার বইয়ের লেখা জাল করে আমার বিরুদ্ধে প্রসিডিং শুরু করলেন। কোনো আইন জানা লোক যদি থাকে আমি তার কাছে প্রমাণ করতে এটা পারবো যে তিনি কীরকম অসৎ ভদ্র মহিলা এবং কীরকম ডাউনরাইট করাপ্ট। তো আমি বলছি প্রমাণ করে, আমি বলুন না কখন দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে অনলাইনে বলছেন কখন প্রমাণ চান, কি করে প্রমাণ ছাড়া প্রমাণ নিয়ে আসুন বলুন। আপনি প্রমাণ ছাড়া কি করে বলছেন বলুন না, এটা ফেয়ার না, বলতে পারেন না। কখন প্রমাণ চান আমি দেখিয়ে দেবো, এটা বলতে পারেন না এভাবে আপনি। হ্যাঁ, বিষয়ে ফিরল। তারপরে আমাকে কিন্তু এডিজি থেকে ডিজিতে প্রমোশন দেওয়া হয়নি, আমাকে জুনিয়র অফিসারের অধীনে কাজ করতে বাধ্য করা হয়েছে। আমি যখন রিটায়ার করি তখন আমাকে বিদায় জানানোর জন্য কোনো অফিসার আমার কাছে আসার সাহস করেনি, এবং আমি 7 বছর পরে আমি রেগুলার পেনশন আমার চালু হয়েছে, এবং এখনও ক্যাটে মামলা চলছে। এই 19 তারিখে ডেট আছে। এটা সুমন উনি যা বলছেন আমরা শুনছি, উনি ওনার দিক দিয়ে বলছেন, বলার কেউ নেই যে কি হয়েছে। আমি তো বলছি বটম লাইন একটাই, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে উনি একমত। উনি কোথায় একমত আমি জানি না, কিন্তু আপনার কার্যকলাপের সময় আপনার যখন আপনি যখন কারোর নামে বলছেন, অভিযোগ করছেন, প্রথম কথা তার থাকা উচিত ওখানে, দ্বিতীয় কথা আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী নামে বলছেন, প্রমাণ ছাড়া বলতে পারেন না। আপনি কথা বলেছেন আমি একবারও ইন্টারফেয়ার করিনি, তো আপনি তো অদ্ভুত কথা বলছেন নজরুলদা। আমি অদ্ভুত না, সত্যি কথা বলছি 100%। আপনি জানেন, আপনি ভাবছেন। হ্যাঁ, তো আপনি আমার নামে মামলা করেন, দাবি করছেন, বই লিখেছেন যে তার নামেই মামলা করেন। আমি মমতা ব্যানার্জি বই লিখেছি, আপনি দেখে নেন, আমি এই কথা লিখেছি। আমি হার্ড ডিসঅনেস্টি বলে বই দাবি করছেন, দাবি করতে পারেন। আমি আজকের বিষয় ফিরবো, সেটা হচ্ছে যে শক্তিশালী বিরোধী। এই মুহূর্তে শক্তিশালী বিরোধীর অভাব, এই কথা না বিরোধীরা কেউ বলছেন না, বলছেন শাসক দলের 2 জন বিধায়ক এবং সিনিয়র বিধায়ক, এবং মোটামুটি এক সুরে। কেন বলছেন তারা সে তো ভিন্ন প্রসঙ্গ, কিন্তু কি বলেছেন তারা দেখুন। অপোজিশন নেই, অপোজিশনের প্রেশার নেই। জেলায় ব্লকে ব্লকে যদি সাংঘাতিক অপোজিশন থাকতো, চাপে পড়ে এমনিতেই সমস্ত বদমাইশগুলো ঠিক হয়ে যেত। গত পঞ্চায়েত ভোটের আগেও একাধিক তৃণমূল নেতার মুখে শোনা গেছিল বিরোধী শূন্য করার হুঁশিয়ারি। এখন একের পর এক দুর্নীতির অভিযোগে তৃণমূল যখন চাপে, তখন হঠাৎ মদন মিত্রর মুখে শোনা গেল বিরোধীদের কথা। যে তৃণমূল কথায় কথায় এ রাজ্যের বিরোধীদের অস্তিত্বহীন বলে কটাক্ষ করে, সেই দলেরই বিধায়ক মদন মিত্র এখন দুর্নীতির দায় ঠেলতে গিয়ে বিরোধী খুঁজছেন। নিশ্চয়ই। কেন বলছেন? অপোজিশন থাকলে আমাদের সতর্ক থাকতে হয়। একা মদন মিত্র নন, কার্যত একই সুর শোনা গিয়েছে তৃণমূলের আরেক বিধায়ক হুমায়ুন কবিরের গলাতেও। সব জায়গাতেই বিরোধী দল থাকলে তারা শাসক দলের যে ভুল, শাসক দলের যে পক্ষপাতমূলক কোনো আচরণ, সেটাকে তাদের প্রতিবাদ করলে সেই শাসক ভুল রাস্তা থেকে অনেকটা সঠিক রাস্তায় ঘুরে আসতে পারে। করছে যে বিরোধীরাই পারে, তো ওরা তো গায়ের জোরে লুটপাট করে ভোট করে। এখানে গণতন্ত্র বলে কিছু আছে? মানুষের ভোটের অধিকার আছে? এমনকি সাধারণ সমবায়ের নির্বাচনে পর্যন্ত তারা নমিনেশন দিতে দেয় না। ফলে এখানে গণতন্ত্রটা কার্যত ধ্বংস হয়েছে। এদের সমূলে উৎপাটিত করতে হবে, তা না হলে দুর্নীতিও আটকানো যাবে না, আর রাজ্যের এই উন্নয়নে 1 ইঞ্চিও এগোবে না। হুমায়ুন কবির, মদন মিত্র, মমতা ব্যানার্জির উত্তরাধিকারী বা আরো যারা দলে আছেন, তারা সবাই, পুলিশ, এরা সবাই মিলেমিশে এক হয়ে গেছে। মানুষ এটাকে ফুটবল বলে মনে করে এবং মানুষই এটাকে জালে জড়িয়ে দেবে। একটু অপেক্ষা করুন।
বাংলার বিধানসভায় এখন বিরোধী বলতে শুধুই বিজেপি, তবে তাদেরও একের পর এক বিধায়ক সাংসদ দল ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন। গত লোকসভা ভোটেও বিজেপির কার্যত ভরাডুবি হয়েছে। এই প্রেক্ষাপটে বিরোধী হিসাবে বিজেপির ভূমিকা নিয়েও কার্যত হতাশ বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতি। স্ট্রং অপোজিশন নেই, কারণ বিজেপি সেরকমভাবে শক্তি সঞ্চয় করতে পারেনি। বিজেপির একজন ফুল টাইম নেই, তোমার একজন ফুল টাইম প্রেসিডেন্ট নেই। এছাড়া আরও নানা রকম সাংগঠনিক সমস্যা আছে বিজেপির, সেগুলোকে শক্ত হাতে ধরে সমাধান করতে হবে। স্ট্রং অপোজিশন ডেমোক্রেসির জন্য যে দরকার, এটা তো ডেমোক্রেসির বেসিক থিওরি। কিন্তু যদি সরকার পক্ষ ভালো কাজ করে আরও বেশি মানুষের আস্থা পায়, আর বিরোধী পক্ষের মধ্যে আস্থা খুঁজে পাওয়ার কোনো উপাদান না থাকে, তাহলে আমরা তো বিরোধী পক্ষ তো তৈরি করে দিতে পারি না। প্রায় 1.5 বছর পর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে কি রাজ্যে শক্তি সঞ্চয় করতে পারবে বিরোধীরা? সেই পরিসর কি দেবে তৃণমূল? কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবার বিরোধীদের কাছে আসবো। দেখুন, এই প্রতিবেদনেই ছিল যে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী মানে শুধুই বিজেপি, কিন্তু সেই বিজেপি এগোচ্ছে না পিছোচ্ছে। আমি কেয়ার কাছে আসবো। কেয়া, 2021-এর 77টা আসন এখন কমতে 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 6-এর কোটায় ঢুকে গেল। 2021 থেকে 2024-এ উপনির্বাচনে ক্রমশ ভোটের শতাংশ কমেছে এবং শাসকের বাড়ছে। তথাগত রায় নিজে বলছেন যে বিরোধীরা দুর্বল। একটা উপনির্বাচন হলো, আমি সেদিনই দেখছিলাম বিরোধীরা আলোচনা করছেন যে 5-1 হবে না 6-0 হবে। আমি বলছি কোথাও এটা তো গণতন্ত্রের আদর্শ ছবি নয়। গণতন্ত্রের আদর্শ ছবি সেদিনই কালিমালিপ্ত হয়েছিল যেদিন এই রাজ্যের বিরোধীদের তাদের কোনো পরিসর দেওয়া হয়নি। সেদিন কালিমালিপ্ত হয়েছিল সুমন, যেদিন এই রাজ্যে একের পর এক অন্যায়ভাবে জেলা পরিষদ দখল করে নিয়েছিল। সেদিন কালিমালিপ্ত হয়েছিল যখন 2021-এর পরে ভোটে জেতার কারণে এবং ভোটে 77 পেয়েছি আমরা, না জেতার কারণে আমাদের একের পর এক কর্মীকে বাড়িতে ঢুকে তাদের খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে। কিন্তু একের পর এক নেতা যে ফ্লোর ক্রস করে ওদিকে চলে যাচ্ছে, ওইটা তথ্যটা একটু ভুল দিলেন। কোথায় সুমন 6-এর দশকে বা 60-এর কোথায় আছে না? আপনি বিধানসভার মধ্যে যান, আপনি 77-ই পাবেন। তো বিধানসভার বাইরে একরকম, সেটা বলতে পারেন। এই করে অনেক বিধায়ককে দেখেছি 4.5 বছর কাটিয়ে দিয়েছে। আমরা বলছি আমাদের তো আছে নদীকে বসছেন এদিকে, আমরা বলছি তারা আমাদের নন, কিন্তু রাহুলরা বলছেন না, বিধানসভার মধ্যে কিন্তু 77ই আছে। বিমান বন্দ্যোপাধ্যায় আপনাকে গুনিয়ে গুনিয়ে হেড কাউন্ট করিয়ে দিয়ে দেবেন। আর রাহুল একটু আগে একটা আমাকে বললেন যে আমরা নাকি ধার কর্জ করে প্রার্থী নিয়েছি। তা আমি 3-4টে নাম বলছি সুমন: মুকুটমণি অধিকারী, সুজাতা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী। এরা কোন দল থেকে গেছিল? টিএমসি থেকে প্রার্থী কম পড়িয়া ছিল যে আমাদের থেকে ধার কর্জ করিয়ে লোকসভায় ভোট দাঁড় করাতে হয়েছিল? আচ্ছা, এবার এতে চলে আসি, আসল প্রসঙ্গে চলে আসি। এই যে হুমায়ুন কবির একদম সঠিক কথা বলেছেন যে এখানে বিরোধীদের, ওনার যে আজকে বিবেক জাগ্রত হয়েছে, ব্যবস্থা নেওয়া হয় না, বিরোধীদের জায়গা নেই। যদি প্রপার এখানে ব্যবস্থা নেওয়া হতো, হুমায়ুন কবির আজকে জেলে থাকতেন। কারণ উনি যে মন্তব্য করেছিলেন যে 30% ওখানকার সংখ্যালঘু হিন্দুদের তিনি মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। আচ্ছা, চলে আসছে অন্য জায়গায় লাভলি হুমায়ুন কবিরের আমি একমত যে ব্যবস্থা নেওয়া হলে সত্যি সত্যি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু উল্টো দিকে মিঠুন চক্রবর্তীর মন্তব্য যদি ব্যবস্থা নিক না তারা, আমরা বলছি মিঠুন চক্রবর্তী তিনি আবেগে তাড়িত হয়ে বলেছেন, কারণ আমাদের 250-এর উপর কর্মী মারা গেছে। মিঠুনদার আবেগ থাকতে পারে, হুমায়ুন কবিরের আবেগ থাকতে পারে। হুমায়ুন কবিরের কজন? কিন্তু আমি বলছি আমি দুটোকেই সমানভাবে ক্রিটিসাইজ করতে হবে। না বেশ, তো আমি বলছি ব্যবস্থা নিক। যেটা মিঠুনদা বলেছেন তার একেবারে আবেগ তাড়িত করে আমরা, এবং আমি তোমার সঙ্গে একমত যে দুটো ক্ষেত্রেই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের। আচ্ছা, এবার আরেকটা ব্যবস্থা, পুলিশ কি পুলিশ, এখানে পুলিশ কিছু ব্যাপার নেই সুমন, প্লিজ পুলিশকে এখানে ডাকবেন না। পুলিশের অনেক কাজ আছে, পুলিশের সোশ্যাল মিডিয়া পুলিশিং আছে, পুলিশের কাজ হচ্ছে কে দলের বিরুদ্ধে কথা বললো, পুলিশের কাজ হচ্ছে কে অন্য দলে যোগদান করেছে তাকে নিজেদের দলে ধমকে চমকে ফিরিয়ে আনা, যেটা তপন কান্দু রেফারেন্স দিলেন বিশ্বনাথ দা। পুলিশের অন্য কাজ আছে, পুলিশের আর যে প্রশাসনিক দেখভাল করার কাজ নেই, যেটা অন্য বিজেপি শাসিত রাজ্যে মানে কর্ণাটক কিংবা মহারাষ্ট্রের ক্ষেত্রে বিজেপির পুলিশ করে থাকে আর কি। অন্য রাজ্যে প্লেনে করে নিয়ে যায়, মহারাষ্ট্র নেই। আমরা খালি একটা জিনিস দেখেছিলাম যে যখন মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকার ছিল,
শুধুমাত্র একজন সাংবাদিক, আমি নাম করছেন অন্য আরেকজন সাংবাদিক আপনার মতনই জনপ্রিয়, সে খালি সোনিয়া গান্ধীর তার মেডেন নামটা বলেছিল বলে বাড়ি থেকে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই পুলিশের ভূমিকা আমরা দেখেছিলাম। একজন এখনকার আমাদের সাংসদ কঙ্গনা রানাওয়াত, তার কিভাবে অফিসটা ভেঙে দেওয়া হয়েছিল সেগুলোও দেখেছি আমরা, সেটা পরে আসছি। আর 30 সেকেন্ড সময় নেব। এইখানে আপনি বলছেন এখানে আসলে যে দ্বন্দ্ব কিছু দ্বন্দ্ব নেই, এখানে বন্ধুত্বপূর্ণ দ্বন্দ্ব, এখানে হচ্ছে শুধুমাত্র বখরার দ্বন্দ্ব, এটা কম্পিটিশন। আমরা একটা কথা বলি না, ফ্রেন্ডলি কম্পিটিশন, এখানে সেটাই চলছে তো সুমন। কে বন্ধুত্বপূর্ণভাবে কার সম্পত্তির পরিমাণটা একটু বাড়লো, যদি বেড়ে গিয়ে থাকে তখন এই যে মদন বাবু বলছেন, তুমি বলছো এই বিপ্লবের কারণ আসলে ঈর্ষা। অবশ্যই তাই, 100% তাই। মদন বাবু এখন একটু পেছনের সারিতে আছেন, দেখতে পাচ্ছেন তো, নিজে এই রাজ্যে একজন প্রথম সারির নেতা হয়ে এখন তো দ্বিতীয় সারিতে। তিনি SSKM এ নিজের প্রার্থী, যে নিজের একজন চেনা পরিচিতকে ভর্তি করতে পারেননি, তিনি তার ক্ষোভ ব্যক্ত করেছিলেন। এই অবস্থা এখন রাজ্যে। আমি কি আসলে মাঝখানে বলিনি, আসলে কেউ ঢুকবে না। না, 30 সেকেন্ড বলবো। তথাগত রায়কে কথা হচ্ছেন, তো বড় নিদান দিয়েছিলেন যে দলটাই কামিনী কাঞ্চনের দল, এই দলে মানে পয়সা নিয়ে ইয়ে দেওয়া হয়। বা 3টে কে না কি নাম দিয়েছিলেন পরপরই, আমি নাম বলতে চাই না, ও কে ভালো জানে এগুলো। তো আমি সেই তথাগত রায়। আচ্ছা তুমি দেখো এই পুলিশ নিয়ে কথা হচ্ছে, আমি বলি তুমি জানো বলে বললাম, আমি জিজ্ঞেস করছি। আরে যা দেখিয়েছি কুণাল ঘোষ কি বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, সেটা আমি বলছি। আমি মাঝখানে ঢুকি, এত তথাগত রায়ের কথা কোট করছে, আমি কুণাল ঘোষের কথা কোট করি। হ্যাঁ, কে রাহুল বাম আমলে দাঁড়িয়ে বুদ্ধবাবু একসময় নিজে স্বীকার করেছিলেন যে এখানে 1996 থেকে 77 থেকে 96 অব্দি 28,000 রাজনৈতিক বলি হয়েছে, বা আমরা যেটা জানি 56,000 রাজনৈতিক বলি হয়েছে। তো আজকে দাঁড়িয়ে সেই সময় পুলিশ প্রশাসন খুব ভালো ছিল, মানে একদম এদেরই কথা। বাম আমলে আমি বলছি হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করবে তো এটা, আমরা বললাম তো সেটাই, যে হুমায়ুন কবির যেখানে দাঁড়িয়ে নিজে একটা মিটিং উপস্থিত থেকে কংগ্রেসের হত্যালীলা হয়েছিল বাম আমলে, সেই মিটিং উপস্থিত থেকে উনি নিজেও জানেন। আমি জানি না যে কি বলতে চাইছেন, কিন্তু আজকে দাঁড়িয়ে তুমি যদি প্রশাসনিক দিক দেখো, যারা যাই বলতে চান, প্রাইস পোস্টিং পেয়েছেন, মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল কংগ্রেস থেকে আসার, সেটা অন্য প্রক্রিয়া সুমন। আমি বলি যে আজকে দাঁড়িয়ে যদি কেউ, আচ্ছা ওরা নর্থ ইস্টে রিসোর্টে রাখলে সেটা প্রক্রিয়া নয়, আর এইটা অন্য প্রক্রিয়া। বলি যে দল বদলের কথা বলছো না বারবার, যে তৃণমূল কংগ্রেস ভাঙিয়েছে, পৌরসভা ভাঙিয়েছে, একটা দলেও তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে কোথাও সরকার ফেলার কার্যক্রম চলেনি। মহারাষ্ট্রে বলো, তুমি কর্ণাটকে বলো, পুরো বড় বস্তা নিয়ে গিয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বসে যান এবং নানা রকম খেলা করে সরকারটা চলে যায়, সবাই আচ্ছা বেশ। কিন্তু আমি বলছি প্রকরণটা বস্তায় না অ্যাটাচি না ছোট থলি আমরা জানি না, কিন্তু মাঝে মাঝেই দেখা গেছে যে এই রাজ্যেও একেবারে রাতারাতি দলবদল এবং দলবদলের মধ্যে ক্ষমতার রংটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে। মানে মানুষ ভোট দিলেন একটি ঝান্ডায়, একটি রঙে, একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে, তিনি রাতারাতি দলবদল করে তার সমস্ত ভোটারের সঙ্গে কার্যত রাজনৈতিক বিশ্বাসঘাতকতা করে একেবারে চলে গেলেন উল্টো দিকে। আমি বলছি এই উদাহরণ এ রাজ্যে প্রচুর। দ্রুত কয়েকটা সাম্প্রতিক উদাহরণে চোখ রাখি। অপোজিশন কোথায়? কোথায় অপোজিশন? আচমকাই শাসকের মুখে বিরোধীদের কথা। রাজনীতিতে বিরোধীদের কি ভূমিকা নেওয়া উচিত তা মনে করাচ্ছেন তৃণমূলের নেতারা, যা শুনে অনেকেই বলছেন এটা কি দ্বিচারিতা নয়? কারণ এই তৃণমূলের জমানাতেই তো বিরোধী পরিসরে বারবার আঘাত নেমে এসেছে, বারবার ভোটের রাজনীতি বিরোধী শূন্য করার ডাক দেওয়া হয়েছে। আমাদের মনে রাখতে হবে, আমরা যখন বলেছি 42টাই চাই, এটা আমার অ্যাকশন চাই, আমার ফ্রি ডে চাই। ক্ষমতায় আসার পর থেকে বারবার বিরোধীদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। 2011 সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসে। 2014 সালে রাজ্যসভার ভোটেই ঘোড়া কেনাবেচার রাজনীতির সাক্ষী হয় রাজ্যবাসী। সেই নির্বাচনে বাম ও কংগ্রেস মিলে 6 বিধায়ক ভোট দেন তৃণমূলের প্রার্থীকে। তারপরই আনুষ্ঠানিকভাবে তাঁরা যোগ দেন তৃণমূলে। এর মধ্যে ছিলেন কংগ্রেসের 3 জন এবং বামেদের 3 জন বিধায়ক। এরপর থেকে বিরোধী শিবির ভাঙিয়ে তৃণমূলের ক্ষমতা দখল কার্যত নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।
2013 সালের পঞ্চায়েত ভোটে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির জেলা পরিষদে জিততে পারেনি তৃণমূল, কিন্তু 2-3 বছরের মধ্যেই বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে এই জেলা পরিষদগুলি দখল করে তারা। 2015 সালে মুর্শিদাবাদ জেলার 7টি পুরসভার একটিতেও জেতেনি তৃণমূল, কিন্তু এরপর বিরোধী দল ভাঙিয়ে সেই 7টি পুরসভাই দখল করে তারা। 2018 সালের পঞ্চায়েত ভোটে জেলায় জেলায় বিরোধীদের মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোটের আগেই দেখা যায় ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তাদের প্রার্থীরা। 2022 সালের পুরো ভোটে এ রাজ্যের মাত্র 2টি পুরসভায় জিতেছিল বিরোধীরা, পুরুলিয়ার ঝালদা এবং নদিয়ার তাহিরপুর। সেই ঝালদা পুরসভাও কংগ্রেস ভাঙিয়ে দখল করে তৃণমূল। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতে আসা কংগ্রেসের একমাত্র বিধায়ক বাইরান বিশ্বাসকেও দলে টেনে নিয়েছে তারা। এই যখন রাজ্যের পরিস্থিতি, তখন বিরোধী কেন নেই? সেই প্রশ্ন তোলা কি আজ তৃণমূলের সাজে? প্রশ্ন অনেকেরই। মদন মিত্র বা হুমায়ুন কবির যেগুলো বলছেন, সেই তাদের যে কথাগুলোর কি কোনো গুরুত্ব আছে? তারা তো কখনো এমন পরিস্থিতি সৃষ্টি করছেন না যে তাদের অঞ্চলে তারা গণতন্ত্রটা ভালোভাবে হোক এইটা চাইছেন। যেখানে বিরোধী পক্ষকে তারা একেবারেই জায়গা দিতে চাইছেন না, সেখানে এই ধরনের মুখের কথা বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের রাজনৈতিক দল হিসেবে আত্মসমালোচনা, আয়নার সামনে দাঁড়ানো, দল হিসেবে একটু ভাবা যে তারা পশ্চিমবঙ্গে সত্যিকারের নির্বাচনটা কবে হতে দেবেন। তৃণমূল কংগ্রেস আসার পর থেকে আমরা নিশ্চয়ই গণতন্ত্রের কিছু সমস্যা দেখতে পাচ্ছি এবং বিরোধীদের পরিসর না দেওয়ার ব্যাপারটা ভীষণভাবে বেড়ে গেছে এবং পঞ্চায়েত নির্বাচনে তার প্রমাণ আছে। শুধু তাই না, এত ভোট সন্ত্রাস হচ্ছে এই কারণে যে বিরোধীরা কিন্তু পরিসর পাচ্ছে না। প্রখ্যাত ব্রিটিশ শিক্ষাবিদ স্যার উইলিয়াম আইভার জেনিংস বলতেন, যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই। কিন্তু কেন্দ্রের হোক কিংবা রাজ্যের, কোনো শাসক কি চায় বিরোধী থাকুক? চাইলে প্রতিনিয়ত দল ভাঙানোর খেলা চলে কেন? কেন বারবার বিরোধী মুক্ত রাজনীতির ডাক দেয়া হয়? সংবিধান বিশেষজ্ঞদের মতে গণতন্ত্রে শাসকের ভূমিকা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই বিরোধীদের ভূমিকা। তবে বিরোধী ভূমিকা নিয়ে তৃণমূলের মুখ খোলা কি যৌক্তিক? তা নিয়েই এখন যত বিতর্ক। শৌভিক মজুমদার ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কৌস্তব, এক্ষুনি রাহুল বলবে যে বামেরা লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, কিন্তু আমার বক্তব্য বামেদের কাছে যে ইস্যু তো শূন্য নয়। আজকে দুজন বিধায়ক যে ইস্যুতে মুখ খুলেছেন, সেই ইস্যু ছাড়াও রাজ্যে একের পর এক ইস্যু, দুর্নীতি ইস্যু, রাজ্যের আর্থিক অবস্থা ইস্যু, পুলিশ প্রশাসন অর্থাৎ আইন শৃঙ্খলার অবনতি ইস্যু, গণতন্ত্রকে বিরোধী শূন্য করা ইস্যু। কিন্তু কতগুলো সংগঠিত আন্দোলন বিরোধীদের পক্ষে করা গেছে কৌস্তব? না, অবশ্যই আত্মসমীক্ষা করতে হবে, দেখতে হবে, আন্দোলন সংগ্রামে আরও বেশি নামতে হবে। কিন্তু আমি বলছি, তুমি সুমনদা কোনোদিন শুনেছো যে মিটার বক্স কোনোদিন খোদা বক্সের সম্মতি চায়? কোনোদিন তুমি শুনেছো? মানে খোদা বক্সের সাথে কোনোদিন মিটার বক্সের তুলনা হয় না। এখন হুমায়ুন কবির যদি এখন বামফ্রন্টের প্রশংসা করে, এই প্রশংসার প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত মনে করি না। সম্পূর্ণ তৃণমূলের একজন বিধায়ক আগের আমলে তুলনামূলক প্রশংসা করছে, কে বিজেপি, কে অধিকনিষ্ঠ, সার্টিফিকেট কোথায় বাঁধিয়ে রাখবে তাই তো জিজ্ঞেস করবো ভাবছিলাম। বললাম না যে কোনোদিন মিটার বক্সের কাছ থেকে খোদা বক্সের সার্টিফিকেটের প্রয়োজন নেই। তুমি বলছিলে না যে 21শে জুলাই কি খপ করে ধরার কথা বলছিলে, আমি বললাম দেখো, তাও তো বাংলার মিডিয়া, তুমি একটা প্রতিবেদন করলে এক্ষুনি 1 মিনিট ধরে 30 সেকেন্ড ধরে প্রতিবেদন চললো, তাও বাংলার মিডিয়া এক চিহ্নে জিতে আরেক চিহ্নে চলে গেলে অন্তত তাও কিছু প্রতিবাদ করে। তৃণমূল অবশ্য করে না, কেয়াদি ঠিকই বলেছে যে ওখানে বিধানসভায় তারা ওই দলেরই থেকে যায়, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু দেশের মিডিয়া একটা লোকের নাম দিয়েছে চাণক্য, তার কাজ হচ্ছে দল ভাঙিয়ে দল বদল করা। মুকুল রায় তো চাণক্য থেকেই শিখেছিল, অন্য কিছু তো নয়। মদন মিত্র বলছে ফোনে সার্ভিলেন্স করতে হবে। আমি তো শুনছি এখন তো টিভিতে তো সরাসরি তৃণমূলের মুখপত্ররা আসে না, এখন তৃণমূলের সিভিক মুখপত্ররা আসে। এরকম সিভিক মুখপত্রদের কাছ থেকে শুনছি, প্রমাণ নেই, যে এখন নাকি 8-9 জন নেতা ইসরায়েল থেকে, না রাহুলদার কথা বলছি না, আমি বলছি সিভিক মুখপত্ররা আসে সব চ্যানেলেই আর কি, তো তাদের কাছ থেকে শুনছি এখন নাকি ইসরায়েল থেকে অ্যাপ নিয়ে এসছে, বা ভাইপো, পিসি, আর কিছু মন্ত্রী তারা নাকি ইসরায়েলের অ্যাপে কথা বলে, যে মিডিয়া যদি জানতে পেরে যায়, বিজেপি যদি সার্ভিলেন্স ধরে। আমি বলতে পারবো না, নেতা মন্ত্রীরা বলতে পারবে। আচ্ছা, মদন মিত্র কার কথা বললেন? পিসি ভাইপোর কথা বললেন না তো? ভাগ তো ছিল 75-25-এ। এখন শোনা যাচ্ছে তৃণমূলের কিছু নেতা 100% মাল নিয়ে নিচ্ছে, 100% ঝেলে দিচ্ছে, মানে 25% যে নিচের নেতার দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না। সার্ভিলেন্সে তো হুমায়ুন কবির আর মদন মিত্র আছে বলে মনে করছি, আমি মনে করছি যে অভিষেকের সার্ভিলেন্সে আছে। আসলে তৃণমূলের এটা সম্ভব তৃণমূলের পক্ষে বলা, তার কারণ তৃণমূল দেখবে একটা কথা বলবে, পরের দিন তার উল্টো কথা বলবে।
কুণাল ঘোষ আগে একরকম কথা বলেছিল, এখন অন্যরকম কথা বলে। কেন বলতে পারছে? তার কারণ একটা মতাদর্শবিহীন একটা দল, এটার পক্ষে সব সম্ভব। দেখবে তৃণমূল থেকে বিজেপিতে চলে যায়, আবার বিজেপি থেকে তৃণমূল চলে আসে। একটাই প্রশ্ন, রেজ্জাক মোল্লা আগে কি বলতেন আর পরে কি বলেছিলেন? বললাম না, ওয়ান ওয়ে তো, মানে মনে আছে তো এই যে অর্জুন সিং যখন চলে এলো, রেজ্জাক মোল্লা বামফ্রন্টে ফেরার আবেদন করেছেন বলে আমরা জানি। আবেদন শুনলেও শোনা হতো না, ওটা ওয়ান ওয়ে। আমি বলছি তো যে যখন অর্জুন সিং চলে গেল, পিসি ভাইপো মিটিংয়ে বললো আমার দলে থেকে 7টা খুন হয়েছিল, কোকড় হয়েছিল। আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল, 7 খুন মা, মানে বিজেপি চলে গেল, আবার তৃণমূলে ফেরত চলে এলো, আবার বিজেপিতে চলে গেল। এটা তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথম রাজ্যসভা ভোটে 3 জনকে ভোট দিয়েছিলেন, 3 জনই বামপন্থী ছিলেন। আমি দুটো কথা বলি। প্রথম কথা, আমি আজকে ঢুকে নিয়ে বসতে হবে। প্রথম কথা বলি যে এত কিছু বলার পরেও বিরোধীদের কাছে কোনো হাতিয়ার নেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালিমায় এতটুকু চিড় ধরানোর বা জনপ্রিয়তা ভাটা পাড়ানোর বা নির্বাচনে পরাজিত করার। দ্বিতীয় কথা, এখন সিপিএম তো সিভিক দলে পরিণত হয়ে গেছে। কি সিভিক বলছে আমি জানি না। এখন সমস্যা হচ্ছে তৃতীয়ত যে আজকে আমরা আলোচনা করছি কোথায় এই যে কুৎসা বা এই যে হচ্ছে, আমি অবাক হয়ে গেলাম নজরুলদার মতো মানুষ আজকে তৃণমূল সরকার বা মুখ্যমন্ত্রীর নাম অপপ্রচার করছে। আমার প্রতিবাদ করল এখান থেকে, আমি প্রতিবাদ করে গেলাম এখান থেকে যে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সবার, আমার মুখ্যমন্ত্রী শুধু রণনী, আজকে সবার মুখ্যমন্ত্রী, উনি প্রতিবাদ করলাম, এটা হতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলতে পারেন না। আমি রাহুল বাবুর বলার সময় প্রথমেও বলিনি, পরের দুবারও বলিনি। আমি আশা করব যে আমি কোনো কথা বলতে গেলে রাহুলবাবু বাধার সৃষ্টি করবেন। হ্যাঁ, আমি বলছি, আমি যেটা এখানে বললাম সেটা হার্ড ডিসঅনেস্টি বলে আমার একটা বই আছে, সেখানে লিখেছি, ছাপা হয়েছে। এবং আনমাস্কিং মমতা ব্যানার্জি বলে একটা বই আছে, সেটা দিল্লির মানুষ পাবলিকেশন থেকে সাজা হয়েছে। কেয়া ঘোষের কাছে এক কপি আছে, আমি জানি। রাহুলবাবুকে আপনি দরকার হলে দিয়ে দিতে পারেন। আমি তো ছাপা অক্ষরে লিখেছি। আপনি যদি মনে করেন যেটা অপপ্রচার, ক্ষমতা থাকলে আপনার নেত্রীকে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। আপনি প্রমাণ নিয়ে বলুন না। আপনি মামলা হলে আমি এইটুকু বলতে পারি যে এই অনুষ্ঠানের ফুটেজ আমি রাহুলকে প্রোভাইড করে দেবো, কিন্তু এখান থেকে আমার পরের প্রতিবেদনে যেতে হবে। সেটা তার কারণ, দলের মধ্যে যখন কথা হচ্ছে তখন বিজেপি দলের মধ্যে ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ একেবারে তথাগত রায় তিনি কি ভাবছেন এবং পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে তাঁর সুপারিশ শুভেন্দু অধিকারীর দিকে রীতিমতো চালিয়ে ব্যাট করলেন তথাগত। আজকে ঠিক কি বলেছেন দেখাবো, তারপর তার বিশ্লেষণেও আসবো। দেখুন, আমি চাই শুভেন্দু অধিকারী সভাপতি হোক। শুভেন্দু অধিকারী হচ্ছেন একজন পারফর্মার, অর্থাৎ কিনা শুভেন্দু অধিকারী করে দেখাতে পারেন। শুভেন্দু অধিকারীর হাতে অবিলম্বে রাজ্য বিজেপির ব্যাটন তুলে দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। বারবার ক্ষমতা দখলের ডাক দিয়েও 2016 বিধানসভা ভোট হোক কিংবা 2021 বিধানসভা কিংবা 2024 লোকসভা নির্বাচন, বাংলায় অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি বিজেপি। অনেক দূরেই থামতে হয়েছে তাঁদের। বারবার প্রশ্ন উঠেছে বিজেপির সাংগঠনিক ক্ষমতা নিয়ে। এই পরিস্থিতিতে তথাগত রায় মনে করছেন শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপির সভাপতি না করলে বিজেপির এগোনো সম্ভব নয়। এছাড়া আরও নানা রকম সাংগঠনিক সমস্যা আছে বিজেপির, সেগুলোকে শক্ত হাতে ধরে সমাধান করতে হবে। সেই জন্য একজন শক্ত সভাপতির দরকার রাজ্যের। সেটা যতক্ষণ না একজন পূর্ণ সময় সভাপতি হচ্ছে, আমার মতে যিনি একমাত্র শুভেন্দুই হতে পারে, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিজেপি এগোতে পারবে না। বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। দিলীপ ঘোষ বেশ কিছুদিন হলো রাজ্য বিজেপিতে কোণঠাসা, যার আমলে বিজেপি লোকসভায় বাংলা থেকে সর্বোচ্চ আসন পেয়েছিল। আর এই পরিস্থিতিতেই তথাগত রায় শুভেন্দুর হয়ে ব্যাট চালিয়ে পদ বদলের ফর্মুলা দিচ্ছেন। একজনকে ময়দানে নেমে সেটা করে দেখাতে হবে। এই জিনিসটা শুভেন্দু অধিকারীর মতন আর কেউ করতে পারেনি। এবং শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী ঠিক পথে চলেছেন। বিরোধী দল নেতা অন্য একটা কেউ হবেন, একজন ফুল টাইম প্রেসিডেন্ট নেই। সুকান্ত মজুমদার দিল্লিতে আছেন, তিনি মন্ত্রিত্ব সামলাবেন না, এখানে সামলাবেন। প্রাক্তন রাজ্য সভাপতি বাউন্সারের সামনে পড়ে প্রশ্ন ডাক করছেন খোদ রাজ্য বিজেপির সভাপতি। বিজেপির কোন নেতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়। আমি তৃণমূল কংগ্রেসের বা অন্য বিরোধী দলের নেতারা প্রশ্ন করলে সেই বিষয়ে উত্তর দেব। উনি যেহেতু দিলীপ ঘোষকে সহ্য করতে পারেন না, সেই জন্য উনি আরেকজনের হয়ে ব্যাট করছেন। বিজেপির মধ্যে সেই অর্থে সাম্প্রতিককালে আফটার তপন শিকদার সাকসেসফুল বলতে কিন্তু দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে তো সবাই মিলে মেদিনীপুর থেকে সরিয়ে পাঠিয়ে দিল হচ্ছে দুর্গাপুর এবং হারিয়ে দিল। ফলে এগুলো ওনাদের নিজেদের ব্যক্তিগত মানে আকচি ব্যক্তিগত গোষ্ঠী সমীকরণ।
2021-এর বিধানসভা ভোটে পরাজয়ের পর দলের একাধিক বড় নেতাকে কাঠগড়ায় তুলে কামিনী কাঞ্চনের অভিযোগ তুলেছিলেন তথাগত রায়। কখনো আবার কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে তৃণমূলের সেটিংয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। আর এবার শুভেন্দু অধিকারীকে বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দেখতে চান তিনি। কিন্তু প্রশ্ন হলো, মোদি, শাহ, নাড্ডা কি তাঁর কথায় কান দেবেন? কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। রবীন্দ্রনাথবাবু, এক হচ্ছে যে তথাগত রায় শুধুমাত্র প্রাক্তন রাজ্য সভাপতি নন, মানে এই সাম্প্রতিকতম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এলেন তখনও তার এক হাত দূরে মঞ্চের ওপরে বসেছিলেন, অর্থাৎ প্রাক্তন বলে তিনি অতীত, বিজেপির রাজ্য রাজনীতির সমীকরণ তা বলে না। তিনি একেবারে স্পষ্ট করে কোনো ধরনের অ্যাম্বিগুইটি না রেখে শুভেন্দু অধিকারীকে পরবর্তী রাজ্য সভাপতি করার জন্য কার্যত দাবি তুললেন। কেন? তিনি বলছেন পারফর্মার, ও কিছু করে দেখাতে পারে, 2026 সামনেই, অর্থাৎ সেই প্রেক্ষিতেই সম্ভবত বলছেন ময়দানে নেমে শুভেন্দু কিছু করে দেখাতে পারে। কতটা তাৎপর্য? না, ভীষণই তাৎপর্যপূর্ণ। যে কথাটা দেখুন বলেছেন উনি, এটা আমি সর্বান্তকরণে মানি যে শুভেন্দু অধিকারী বিজেপি দলের এখন রিয়েল পারফর্মার, এবং উনি যদি বিজেপি দলে আসেন তাহলে যে বিজেপি দল চাঙ্গা, মানে সভাপতি হিসেবে আসেন, তাহলে সব বিজেপি দল যে চাঙ্গা হবে এ নিয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে বিজেপি দলের মধ্যেও তো তৃণমূল দলে যেরকম চলছে, বিজেপি দলে তার প্রভাব আছেই। সুতরাং তাদের মধ্যেও অনেকেই আছেন যে শুভেন্দু অধিকারীকে যাতে, সবথেকে বড় কথা শোনা যায় যে আরএসএস এর যারা কট্টরপন্থী তারা বহিরাগত নেতাদের ওই দৃষ্টিতে দেখেন না, আরএসএস এর যারা হার্ডলাইনার তারা এইভাবে দেখেন না। এর উল্টো উদাহরণও আছে, সেটাও পাশাপাশি রাখা উচিত, যে হিমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তে, মানে ঝাড়খণ্ড ভোট হলো, তার দায়িত্বে হিমন্ত বিশ্ব শর্মা, তিনিও কিন্তু অন্য দল থেকে আসে, আরএসএস থেকে নয়। অর্থাৎ উল্টো উদাহরণও আছে। না, উল্টো দল থেকে আসা যদি দেখতে হয় তাহলে তো অনেক কিছুই বদলে যায়। ধরুন রেজ্জাক মোল্লা তৃণমূলে গেলেন, গিয়ে মন্ত্রী হয়ে গেলেন, এরকম তো বিজেপিতেও বহু গেছেন যে এখান থেকে তৃণমূল। কিন্তু রেজ্জাক মোল্লা তৃণমূলের রাজ্য সভাপতির পদের দৌড়ে 300 মাইলের মধ্যে ছিলেন না। এইটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা ঘটনা যে একটা লোক যদি কোনো একটা সময় তৃণমূল করে থাকে তাহলে সে ভবিষ্যতে কোনোদিন সে আর তার অন্য কোনো দলের মতাদর্শে কমিটেড হতে পারবে না, এটা যদি কেউ মনে করে থাকেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এটা আমি নিশ্চয়ই মতাদর্শ আছে, যে কোনো দল, মানে অন্তত বিজেপি দলের যে একটা মতাদর্শ আছে এটা আমি বিশ্বাস করি, তাদের সেই মতাদর্শকে আমি মানতে পারি না মানতে পারি। সুতরাং সেই দিক থেকে কিন্তু পারফর্মার উনি, এবং সেই পারফর্মারের জায়গা থেকে অনেকেই চাইছেন না যে শুভেন্দু অধিকারী সেখানে আসুন, তাহলে তাদের হয়তো বা ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত হয়ে যাবে। এই সওয়ালের ফল কি হবে? পার্টি ইউনাইটেড হবে একটা দাবিতে, নাকি ফাটল আরো চওড়া? পার্টি এই দাবির ফলে যে পার্টি একটু ফাটল বাড়বে এটা নিঃসন্দেহ। তার কারণ যে মুহূর্তে এই দাবিটা বাইরের থেকে কেউ আসলে, এটা তো অন্দরমহলে করেননি উনি বাইরে করেছেন, এবং বাইরে করার সঙ্গে সঙ্গে বেশ কিছু লোক তার পক্ষে যাবে, বেশ কিছু লোক তার বিরুদ্ধে যাবে। সুতরাং এই ঘটনাটা যে পার্টির মধ্যে ফাটল বাড়াবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে এটাও বক্তব্য যে শুভেন্দু অধিকারী যে এদের মধ্যে পারফর্মার, আর কাউকে দিয়ে যে 26-এর ইলেকশনের আগে বিজেপি সভাপতির কাজ হবে না। যদি বিজেপিকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে হয় সেটা কিন্তু আমি তার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। আমি এবার একটু আগের প্রসঙ্গে দুটো কথা বলে যাই, যে এই যে হুমায়ুন কবির যে বললেন, এত কথা বলছেন, আমার কিন্তু খুব সিগনিফিক্যান্ট মনে হচ্ছে। একজন মানুষ তিনি আইন শৃঙ্খলার অবনতির কথা বলতে পারেন, কিন্তু কেন উনি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যে পুলিশ মন্ত্রীর তুলনা করছেন? তাহলে কি এমন যে উনি অভিষেক ঘনিষ্ঠ হওয়ার আর আবার চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবার চেষ্টা করছেন? মানে পুলিশ মন্ত্রী যে ব্যর্থ, আইন শৃঙ্খলা যে ব্যর্থ, এই কথাটাই বোঝাবার চেষ্টা করছেন। আসলে 1.5 দশক ধরে আপনি যদি দেখেন, সিস্টেমেটিক্যালি তৃণমূল গোটা রাজ্যে একটা লুম্পেন কালচার তৈরি করেছে। কালচারটা হচ্ছে, এই লুম্পেন কালচার বলতে আমরা বুঝি, রাষ্ট্রবিজ্ঞানে এটাই বুঝি, যে এখানে তাদের কোনো মতাদর্শ থাকে না, তারা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত অবস্থায় থাকে এবং কারো একটা পৃষ্ঠপোষকতা নিয়ে চলে। এবং এরা এই যে নেতারা তাদের মাথায় হাত দিয়ে তারা লুটের মাল কামাচ্ছে, এবং
মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টাকা যে তার কাছে যাচ্ছে এটা আমি কিছুতেই বিশ্বাস করি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদের উপর নিয়ন্ত্রণ করতে গেলেই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এমন পরিমাণে বেড়ে যাবে যে ঠকবাজতে গ্রাম উজাড় কেন। কিন্তু রবীন্দ্রনাথ বাবু যেটা বলছেন আমি বলছি মারাত্মক কথা বললেন রাহুল। 1 এবং 2 নম্বরের মধ্যে ফাটল দেখতে পাচ্ছেন বিশ্লেষক কি বলছেন আমি জানি না। ফাটলের কোনো গল্পও নেই, ফাটলের কোনো ভবিষ্যতে কোনো জায়গা নেই। আমরা এখনো মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান আমাদের, ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এর সাথে ফাটলের কোনো গল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। আমি হুমায়ুন কবির কারণ হুমায়ুন কবির ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমাকে বলছি স্বাভাবিকভাবে বক্তব্যের প্রতিফলন বললেন উনি লুম্পেন রাজের কথা। আজকে তৃণমূল কংগ্রেস বারবার নির্বাচনীতে প্রমাণ করছে মানুষের সঙ্গে মানুষ সঙ্গে আছে কিনা মামাটি মানুষ। দ্বিতীয়ত আজকে আমি বলছি তোমার মনে থাকবে 48 ঘন্টা আগে বা 2-3 দিন আগে তাই তো বলে না হুমায়ুন কবিরই বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি উপমুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং আরো তাৎপর্যপূর্ণভাবে পুলিশ মন্ত্রীর পদ দেওয়া উচিত। দেখো আমি এখনো বিশ্বাস করি আগামী দিন লড়াই করার দিন সেখানে নতুন ব্লাড বা ইয়াং ব্লাড অবশ্যম্ভাবী দরকার দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য, সেটা অন্য প্রশ্ন। কিন্তু ডেপুটি সিএম আর উনি যেটা বললেন যে বিজেপি শুভেন্দু অধিকারী এলে বিজেপি বিরাট ফল করবে। আমার একটা জীবন বিজ্ঞানের গল্প মনে পড়ছে। জীবন বিজ্ঞানের ছাত্র দাঁড়িয়ে নারকেল গাছ ফাঁক রেখে প্রশ্ন জমা দিয়ে দিয়েছে। যে স্যার লিখেছে ভগবান আমাকে দয়া করে পাস করে দিও। শিক্ষক লিখেছেন ভগবানের বাবা হলেও তোমার পাস করতে পারবে না। আজকে মুশকিল কি শুভেন্দু অধিকারী এফআইআর সভাপতি হয় বিরাট দল করছে, কিন্তু তথাগত রায় নিদান নিয়ে কি বলছে এটা শুনতে হবে। আমি জানি না কেন রাহুল দা আজকে রবি এক সেকেন্ড আজকে রাহুল দা কেন পরের পর ফলস বা আমাকে লোপা ক্যাচ দিচ্ছেন আমি জানি না। আরে বলতে দিন তো, তারপরে বলছি তো। একটু আগে ক্যান্ডিডেট দিয়ে বললেন কি সুন্দর লোপা ক্যাচটা আমাকে দিলেন। আচ্ছা উনি আমাকে বললেন যে শুভেন্দু অধিকারীর যার নামে নাকি এফআইআর আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও তো অনেকগুলো দুর্নীতির মামলা রয়েছে, অভিযোগ রয়েছে। কথা বলতে হবে যে এই যে তথাগত রায় সাজেশন রাহুল দার কাছে চলে আসি। আরে ভাই একটু বলুন আমার খালি একটা জিনিস বলতে হবে। বিষয়টা হচ্ছে কি সুন্দর একটা দেখো, সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধীর পরে কে রাহুল গান্ধী, অখিলেশ যাদব হচ্ছে তার আগে মুলায়ম সিং যাদব, কিন্তু সুকান্ত মজুমদার না শুভেন্দু অধিকারী কে এখন তার দিকে? সুকান্ত মজুমদার বা অমিত শাহের পরে জগৎ প্রকাশ নাড্ডা, এইখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পরিবারতান্ত্রিক দলের তফাৎ। আমাদের এখানে পিসির পরে ভাই হয় না, আমাদের এখানে হচ্ছে সাংগঠনিক দল, আমাদের দল যাকে ঠিক করবে নেতা আমরা তাকে মেনে নেব। সুকান্ত মজুমদার যে রাজ্য সভাপতি হবেন দিলীপ ঘোষের পরে সেটা কেউ জানতেন? আপনারা জানতেন না তো? যাকে দল নির্বাচিত করবে পরবর্তীকালে আমি বলছি মানুষ ভোটে জেতাচ্ছে। আমি যে কালকে ভোট হয়ে গেছে এখনো গণনা হয়নি, জিতবেন আশা করছি। একটা দুটো উদাহরণ দিচ্ছি। এই যে হাড়োয়াতে নির্বাচন হয়েছে তো প্রার্থীর ভোটের দিন যে কোনো ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা ঠিকমতো হচ্ছে কিনা দেখার নির্বাচন কমিশন থেকে পারমিশন থাকে। প্রার্থীকে কি ঢুকতে দেওয়া হয়েছে? যারা আটকে নিয়ে আসছে পুলিশ, যাদের বিরুদ্ধে কোনো অসহায় এরকম করে আটকাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ধরুন সীতায় একটা বুথে আপনারা সব চ্যানেলই প্রায় দেখিয়েছে। নজরুলদা সব ছেড়ে দিন, আমি বলছি প্রিসাইডিং অফিসার স্টিকার তুলে বলছেন যে আপনি বললেন স্টিকারটা তুলে দেবো, আর ইলেকশন কমিশন বলছে এরকম কোনো ঘটনা হয়নি। নজরুলদা আমি বলবো ইলেকশনটা কে পরিচালনা করলো? এটা স্টেট ইলেকশন কমিশন না। কালকে বিস্তারিত প্রায় 1.5 ঘন্টা এই নিয়ে অনুষ্ঠান করেছি, কিন্তু দ্রুত আপনারা কি বলছেন আপনারা জানেন। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমনদে প্রচুর মন্তব্য, দ্রুত এই নিয়ে একটা মন্তব্য নেব। বিদ্যুৎ নায়ক তিনি লিখছেন দলের যে অংশ লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে তৃণমূল কি তাদের ছেঁটে ফেলার সাহস দেখাতে পারবে? কৃষ্ণচন্দ্র ভর লিখছেন শাসক দলের ভিতরে শৃঙ্খলার এত অভাব থাকলে রাজ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে কি করে? সৌভিক মুখোপাধ্যায় লিখছেন মদন মিত্র কাদের ওপর নজরদারির কথা বলছেন সেই নামগুলো বলে দিন, মানুষ জানতে চায়।
সুজন দত্ত লিখছেন, তৃণমূলে দুর্নীতিগ্রস্ত খুঁজতে গেলে ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। সপ্তর্ষি নিয়োগী লিখছেন, বিরোধীরা তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে উচ্ছ্বসিত না হয়ে নিজেদের সংগঠনে নজর দিক। ছোট্ট একটা বিরতি, ফেরত আসবো এবং এ রাজ্যের তরুণদের স্বপ্ন কিভাবে ট্যাব জালিয়াতিতে ভেসে যেতে বসেছে দেখাবো। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকবেন। ট্যাব জালিয়াতির ঘটনা প্রথমবার ওই তরুণের স্বপ্ন আপনাদের সামনে আমরা নিয়ে এসেছিলাম। প্রতিদিন সেই সংখ্যাটা বাড়ছে। আজকে এই মুহূর্তে মুর্শিদাবাদের বহরমপুরের স্কুলে প্রায় 650 জন ট্যাবের টাকা একেবারে উধাও হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনায় কয়েকশো পড়ুয়া, একের পর এক ছাত্রছাত্রী ক্রমশ তারা যখন চেক করছেন দেখতে পাচ্ছেন এই জালিয়াতির শিকার হয়েছেন। আমি বিস্তারিত আলোচনা আসবো, রোজই আসছি। প্রথম প্রতিবেদন। এটা তো অবশ্যই চিন্তার বিষয় যে একটা ন্যায্য অধিকার থেকে সরকারি এত বড় একটা প্রকল্প যেখান থেকে এত ছাত্র উপকৃত হচ্ছে সেটা থেকে তারা বঞ্চিত হবেন, এটা তো কখনোই কাম্য নয়। কোথাও একজন পড়ুয়ার প্রাপ্য টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে, আবার কখনো এ রাজ্যের সরকারি প্রকল্পের টাকা চলে গিয়েছে ভিন রাজ্যের ব্যাংক অ্যাকাউন্টে। যে প্রকল্পের সূচনা হয়েছিল তরুণদের স্বপ্ন দেখাতে, সেই প্রকল্প নিয়েই এখন রাজ্য জুড়ে ভুরি ভুরি অভিযোগ। শহর থেকে জেলায় গায়েব হয়ে যাচ্ছে রাজ্য সরকারের পাঠানো ট্যাব কেনার টাকা। এর মধ্যেই এবার মুর্শিদাবাদের বহরমপুরে 2 স্কুলে 635 জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও হওয়ার বিস্ফোরক অভিযোগ সামনে এলো। মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের 521 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেইনি সরকারি প্রকল্পের টাকা। একই অভিযোগ উঠেছে মনীন্দ্রনগর হাই স্কুলেও। সেখানে 114 জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি বলে অভিযোগ। টোটাল 521 কারণে ঢুকেনি। হ্যাঁ, আমরা ডিআইকে ফোন করেছিলাম। ডিআই আমাদের আশ্বস্ত করেছেন যে 2-1 দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে, কিন্তু তার সত্ত্বেও এখনো ঢুকেনি। ইতিমধ্যে মুর্শিদাবাদের একটি স্কুলের পড়ুয়াদের প্রাপ্য টাকা বিহারের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এবার দক্ষিণ 24 পরগনাতেও ট্যাব কেলেঙ্কারির বিহার যোগের অভিযোগ উঠল। জেলা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে দাবি, অভিযোগ সেখানে 25 থেকে 30টি স্কুলের প্রায় 350 পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। গড়মিলের পরিমাণ প্রায় 35 লক্ষ, যার মধ্যে অনেক টাকা বিহারের কিষানগঞ্জ ও বৈশালী জেলার ভগবানপুরে জমা পড়েছে। যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো প্রধানত আমাদের হচ্ছে জেলাতে, আমাদের জেলাতে কিংবা আমাদের রাজ্যে কোনোটাতেই এক্সিস্ট করে না। তা অন্য রাজ্যের যোগ আমরা পাচ্ছি, সেখানে ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো অন্য রাজ্যের দেখাচ্ছে। যেমন কিছু কিছু আছে কিষানগঞ্জ লেখা আছে। এর পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহারেও বিভিন্ন স্কুলে ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে পড়ার অভিযোগ এসেছে। জেলার গণ্ডি ছাড়িয়ে কলকাতাতেও বাড়ছে ট্যাব কেলেঙ্কারি। জোড়াসাঁকো থানায় 40 জন ও গলফ গ্রিন থানায় 4 জনের ট্যাব প্রতারণার অভিযোগ জমা পড়েছে। এবিপি আনন্দ। নজরুলদা, আজকে একাধিক পুলিশ সূত্র থেকে নতুন ইনফরমেশন পাওয়া যাচ্ছে। এক হচ্ছে যে অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছে, কাল আমরা বলেছি 300 থেকে 5000 টাকায় অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সরকারি পোর্টাল হ্যাক হলো। চোপড়া এখনও পর্যন্ত যা পুলিশ পেয়েছে এপিসেন্টার। কিন্তু আমি বলছি, খানিকক্ষণ আগে কৌস্তব বলছিল যে ফোন ট্যাপিংয়ের কথা। আমি বলছি সাইবার সেল আছে, একটা সরকারি পোর্টাল হ্যাক করে মাইক্রো লেভেলের ইনফরমেশান ওই বাচ্চাগুলোর অথবা তাদের বাবা মার, মাইনরদের ক্ষেত্রে আরও মারাত্মক, অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে সেই অ্যাকাউন্ট চেঞ্জ হলো, সেখান থেকে টাকা বেরিয়ে গেল। মানে রবীন্দ্রনাথের ভাষায় বললে চুরি হয়ে গেল রাজকোষে, পুলিশ জানতে পারলো না। আমাদের তো সাইবার সেল খুবই মানে আমি বলছি 9-এর দশকের, গত শতাব্দীর 9-এর দশকে তৈরি হয়েছিল। এটা কেন চোখের সামনে থেকে এত বড় জিনিস হয়ে গেল? পুলিশ জানার চেষ্টা করেছে, কি জানতে পারলো না বলছেন আপনি? আপনি প্রথমে একটা প্রশ্নের উত্তর আপনি খোঁজ করুন যে এই টাকাটা তো স্কুলে পাঠানো যেত, তারপরে স্কুলের মাস্টারমশাইরা প্রতিটা ছেলে মেয়েকে চেনেন, তারা দিয়ে দিতে পারতেন। সেটা না করে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কেন পাঠানো হচ্ছে? যে মাস্টারমশাইরা যাতে সেই টাকা মেরে না দিতে পারেন, সরাসরি ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে যেতেই তো। তো তাহলে এই যে পাঠানো হচ্ছে সেই ব্যবস্থাটা একটু ফুলপ্রুফ থাকা দরকার ছিল। সেটা যে থাকেনি সে ব্যাপারে তো এখন কোনো সন্দেহ, কোনো সন্দেহ নেই। এটা যদি আধার লিঙ্ক হতো তাহলে এই জিনিস হতোই না। হ্যাঁ, তা আধার লিঙ্ক কেন করা হয়নি? আমাদের এখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও তার সঙ্গে আধার লিঙ্ক করতে হয়, নাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে এগুলো করা হয়নি কেন? ঠিক, ছাত্রের ফোনে ওটিপি আসতো, এই ব্যাপার অন্য কারোর কাছে ওটিপি ছাড়া এটা ক্র্যাক করা যেত। দেখুন, এই যে টাকাগুলো অন্য একটা অ্যাকাউন্টে গিয়েছে,
সেই টাকাটা আবার সেই ছাত্রের অ্যাকাউন্টে আসছে, কিন্তু কে দোষী হয়ে যাওয়ার জন্যে এবং তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে আপনারা একটা দেখাতে পেরেছেন কি? দেখাতে পারেননি। কারণ হচ্ছে যারা এই টাকাটা পাঠাচ্ছে এবং যারা টাকাটা ডাইভার্ট করছে, আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে প্রমাণ নাই এই ব্যাপারে, যে তাদের মধ্যে একটা যোগ সাযোগ আছে যে ওই ছাত্রছাত্রীদের টাকাটা মেরে ভাগ করে নিয়ে। একটু বলার আছে। আমি বলছি আমি শুধু সমস্ত দায়িত্ব নিয়ে একটা কথা বলছি। গত 3 দিন 4 দিন ধরে জবে থেকে এই ঘটনা আমরা ব্রেক করে আপনাদের সামনে আসছি, আমি বলছি যে ভেতরের ইনফরমেশন ছাড়া, স্পেসিফিক ইনপুট ছাড়া এই জিনিস সম্ভব নয়। তার কারণ এই যে ছাত্রছাত্রীদের লেভেলে, এই মাইক্রো লেভেলে এখানে সাইবার বিশেষজ্ঞ প্রথম দিনই বলেছিলেন যে একেবারে ভেতরের যোগাযোগ, এবং সেই যোগাযোগ ওই একমাত্র সম্ভবত রকি শেখ ওনার নাম, হ্যাঁ, ওই কম্পিউটার টিচার, ওই একজন রকি শেখের ব্যাপার নয়, একজন রকি স্যারের বিষয় নয়। তার কারণ হ্যাঁ, নিঃসন্দেহে এই প্রশ্ন উঠছে যে কি জামতারার মতো এখন এই সরকারি ক্ষেত্রে একেবারে মানে আমাদের পশ্চিমবঙ্গের নতুন জামতারা হয়েছে চোপড়া, এই প্রশ্ন তো উঠবে। রাহুল, না, প্রথম কথা দেখো, আমরা যে নিশ্চয়ই তোমরা এটাকে দেখাচ্ছ 3 দিন ধরে 4 দিন ধরে, কোথাও তো গাফিলতি হয়েছে, কিন্তু এই অনুমোদন হয়েছে প্রায় 14। তুমি আরেকটু গলা ছেড়ে বলতে পারো, সরকারও মানছে যে গাফিলতি হয়েছে, মুখ্য সচিব মিটিং করেছে, 14 লক্ষ মতো অনুমোদন হয়েছে। তার মধ্যে এই ঘটনা ঘটেছে 1950, 1950। না, এখনো পর্যন্ত রাহুল বেসিক একটা ভুল করছো। ছাত্রছাত্রীরা, এই মাইনররা এখনো গিয়ে ব্যাংকে চেক করেননি। হ্যাঁ, দেখো, প্রথম 2টো পর্যায়ে স্ক্রোলিং করা হয়, আর এই পর্যায়ে যে স্ক্রোলিং করা হয় তাতে ব্যাংক অ্যাকাউন্টসের ডিটেইলস এইসব নেওয়া হয়। পরবর্তী পর্যায়ে দাঁড়িয়ে অনুব্রত নিয়েছিল বীরভূমের কোঅপারেটিভ ব্যাংকের মতো একই রকম সিনড্রোম। বীরভূমের কোঅপারেটিভ ব্যাংকে গরিব মানুষের অ্যাকাউন্ট নিয়ে প্রধান শিক্ষকের কাছে যে ওটিপিটা আসে, পরবর্তী পর্যায়ে যেটা হয়, সেই ওটিপি আসে একটা করে, ওটিপিতে যে নাম্বারটা আসে, সেই সময় দাঁড়িয়ে ডেফিনেটলি প্রধান শিক্ষকদের কোথাও ডিটেলটা চেক করা অ্যাকাউন্ট। না, কোথায় ওটিপির ব্যাপার আছে? ওটিপি তো হতো যদি আধার লিংক হতো, যেটা এখন মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন। আজকে যে প্রথম পর্যায়ে হয়তো আমি জানেন কিনা পুরোটা, প্রথম পর্যায়ে যে হবে, প্রথম ফার্স্ট ফেজে স্ক্রোলিং এর ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার পুরো দিয়ে যে ডিসবার্সমেন্টটা হয়, পরবর্তী পর্যায়ে আবার যখন স্ক্রুটিনি করা হয়, তখন প্রধান শিক্ষকের হাতে, প্রধান শিক্ষকের কাছে ওটিপি আসবে এক একটা অ্যাকাউন্টের উপরে। সেইখানে কোথাও পুরো ডিটেল চেক, এটা সম্পূর্ণ একটা নতুন খেলা। শাসক দলের কোনো অংশে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের দায়ী করার একটা পরিষ্কার সুপরিকল্পিত, অনেকে বলছেন যে একেবারে চক্রান্ত চলছে যে প্রধান শিক্ষককে দায়ী করো, কিন্তু আদৌ যদি সরকারি ওয়েবসাইট হ্যাক হয় তার দায়িত্ব স্কুলের প্রধান শিক্ষকের? অত্যন্ত জোরের সঙ্গে এই প্রশ্ন আমরা তুললাম, এবং রাহুলের সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত হলাম, এবং মোডাস অপারেন্ডিটি আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এই যুক্তির ফাঁকটা ঠিক কোথায়। দেখুন, রাজ্য সরকারি প্রকল্পে ট্যাবের কোটি কোটি টাকা হাতাতে কি নামমাত্র টাকায় ভাড়া নেওয়া হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট? তার জন্য কি মিডলম্যানদের ব্যবহার করা হয়েছিল? জেলায় জেলায় সাইবার ক্যাফের আড়ালেই কি ট্যাবের টাকা হাতানোর ছক কষা হয়েছিল? রাজ্যের দিকে দিকে সরকারি প্রকল্পে দেওয়া ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ যত বাড়ছে, গ্রেফতারির সংখ্যা যত বাড়ছে, ততই চোখ কপালে তোলার মতন তথ্য সামনে আসছে। বুধবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশ সূত্রে খবর, দুজনকেই বলা হয়েছিল অ্যাকাউন্টে 10,000 টাকা রাখতে দিলে 300 টাকা কমিশন দেওয়া হবে। অর্থাৎ কারচুপি করে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা হাতাতে ভাড়া নেওয়া হয়েছিল ব্যক্তিগত অ্যাকাউন্ট। সূত্রের খবর, 300 থেকে 5,000 টাকা পর্যন্ত কমিশন দেওয়া হয়েছিল। অ্যাকাউন্ট ভাড়া করার জন্য বিভিন্ন এলাকায় মিডলম্যান পাঠানো হয়েছিল, আর এদের টার্গেট ছিল মূলত বয়স্ক মহিলারা। লালবাজার সূত্রে খবর, ট্যাব জালিয়াতির জন্য যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে তার অধিকাংশই উত্তরবঙ্গের। সম্ভবত এই প্রতারণা চক্রের এপিসেন্টার উত্তর দিনাজপুরের চোপড়া। সূত্রের খবর, চোপড়া এবং সংলগ্ন এলাকাতেই বিভিন্ন অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে। পুলিশ সূত্রে দাবি, প্রায় 80% জালিয়াতি এই এলাকায়। অন্যদিকে মালদা থেকে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই সাইবার ক্যাফের মালিক। সেখানে বসে রীতিমতো ছক কষে টাকা হাতানোর ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। মাস্টারমাইন্ড রকি শেখ ভগবানপুরের একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক। সূত্রের খবর, ধৃত হাসান শেখ এবং শ্রবণ সরকার এই রকির কাছে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়েছিল। এর মধ্যেই আবার জড়িয়েছে রাজনীতি। তার কারণ, বৈষ্ণবনগরে ধৃত শ্রবণ সরকারের বাবা কালিয়াচক 3 নম্বর ব্লকের তৃণমূলের এসসি সেলের সভাপতি।
অসম্ভব, আমার ছেলে কোনোদিনই ট্যাপ ক্যালেন্ডারে যেতে সব ছেলে, একটাই ছেলে আমার। কোথা থেকে শিখলো কম্পিউটার? কম্পিউটার শিখেছিল বৈষ্ণবনগরের রকির দোকানে। রকির দোকান মানে যে রকিকে পুলিশ ধরেছে? জানি না রকিকে পুলিশ ধরেছে না, তখন জানতাম না, এখন জানছি রকিকে ধরেছে। বলছি কোন রাজনৈতিক দলের সাথে আপনার ছেলে যুক্ত? রাজনৈতিক টিএমসি। বৃহস্পতিবার চোপড়া থেকে নূর আলম নামে আরও একজনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। সূত্রের দাবি, চা বাগানের মালিক নূর আলমের অ্যাকাউন্টেও ঢুকেছে স্কুল পড়ুয়াদের জন্য বরাদ্দ ট্যাবের টাকা। পুলিশ সূত্রে দাবি, কলকাতাতেই 107 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা। অন্যান্য জেলায় 781 জন পড়ুয়া টাকা পায়নি বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। যদিও বিভিন্ন জেলা থেকে যে পরিসংখ্যান উঠে আসছে তাতে সংখ্যাটা আরও বেশি হওয়ারই আশঙ্কা। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার জন্য রাজ্য সরকারকেই দুষছে বিরোধীরা। পরিকল্পিতভাবে ট্যাবের টাকা লুট হয়েছে, এ আগেও হয়েছে, এবার ধরা পড়ে যাওয়াতে একটু হইচই বেশি হচ্ছে। ফলে এটা তৃণমূল যেরকম পঞ্চায়েতের টাকা লুট করে, যেরকম 100 দিনের মজুরির টাকা লুট করে, গরিবের আবাস যোজনার টাকা লুট করে, তেমনি ছাত্রছাত্রীদের ট্যাবের টাকাও লুট করে। এতদিন জানতাম যেখানে দুর্নীতি হবে তা ধরবার জন্য পুলিশ নিয়োগ করা হয়, এখন তো দেখছি দুর্নীতিবাজদের আর দুর্নীতিকে পাহারা দেওয়ার জন্য পুলিশকে ব্যবহার করছে এই সরকার। যেভাবে বালি খাওয়া হয়েছে, যেভাবে কয়লা খাওয়া হয়েছে, যেভাবে আবাস যোজনার বাড়ি খেয়ে ফেলা হয়েছে, যেভাবে 40,000 চাকরি খেয়ে ফেলা হয়েছে, এখানে এভাবেই ট্যাবটাও খেয়ে ফেলা হয়েছে। কিভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে তথ্য বদল করে গায়েব করা হলো কোটি কোটি টাকা? ডেটা এন্ট্রি করতে বাইরের কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কি? জানতে বৃহস্পতিবার সাইবার বিশেষজ্ঞদের নিয়ে বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এই ধরনের ক্ষেত্রে পুলিশের প্রায়র ইন্টেলিজেন্স থাকাটা উচিত, কারণ গোটা রাজ্য জুড়েই যখন এটা হচ্ছে, পুলিশের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন কোনো জায়গা থেকে এসেছিল কিনা, যেরকম ধরনের ঘটনা ঘটছে, তো এইরকম ফেলিওর আছে কিনা এটা কিন্তু তদন্ত করলেই বুঝতে পারা যাবে। যে যে সমস্যাগুলো ছিল সেটা ধরা গেছে, এবং আমি আপনাদের বলেছি যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা ইতিমধ্যেই আমাদের এই হ্যাকিংয়ের ব্যাপারটা আইডেন্টিফাই করে একটা এসওপি আমাদের ইতিমধ্যে প্লেস করেছে। আমার ধারণা এটার যেভাবে গতবার মাধ্যমিকের প্রশ্ন লিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন লিক ব্যাপারটা আটকে গেল, এটাও সামনের বার থেকে আর হবে বলে আমরা আশা করতে আমি আশাবাদী। কলকাতা পুলিশ জানিয়েছে, ট্যাব কেলেঙ্কারি তদন্তে প্রতারণা দমন ও সাইবার ক্রাইম শাখার আধিকারিকদের নিয়ে এসআইটি গঠন করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। কোথাও কি শেখ রকি স্যারদের আটকাতে পারেনি, এখন প্রধান শিক্ষকদের বলির পাঠা করা হচ্ছে? একেবারে আমি মনে করি যে যেভাবে মানে বিষয়টাকে দেখা হচ্ছে, তাতে আগামী দিনে প্রধান শিক্ষকরা যদি বলি হন অবাক হওয়ার কিছু নেই। কারণ এই সরকার সবসময় অ্যালিবাই চায়, এবং আপনি দেখলেন শিক্ষামন্ত্রীও মানে ধরিমাত না ছুঁই পানির মতন একটা প্রেস স্টেটমেন্ট দিলেন, পরিষ্কার কথা পরিষ্কার করে বলতে পারলেন না। কে বলতে পারে যে অতীতে যে বছরগুলো সেগুলোতে হয়তো এই লাস্ট স্কেলে হয়নি, বহু ছাত্রছাত্রী হয়তো ট্যাব পায়নি, তাদের এগিয়ে এসে বলা উচিত যে আমরা পড়াশোনা করেছি, আমরা পাইনি। আমি একটা জিনিস বলতে, শেষে সাইবার সিকিউরিটি পুলিশের দায়িত্ব একেবারে। আমি বলছি যে সরকারি ওয়েবসাইট হ্যাক করে দিনের পর দিন, আমি বলছি এটা এই নয় যে কোনো একজন হ্যাকার ঢুকে পড়ে করে ফেললো, তার আগে কয়েক মাস ধরে তৈরি হয়েছে ভুয়ো অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছে, 500 থেকে 3000 টাকায় অ্যাকাউন্ট ভাড়া নিয়ে। জালিয়াতিটা একদিনে তো হয়নি, দিনের পর দিন ধরে হয়েছে। পুলিশই বলছে মোডাস অপারেন্ডি। আমার প্রশ্ন, তাহলে পুলিশ প্রশাসন যদি আগাম মানে এটাকে প্রিভেন্ট না করতে পারে, তাহলে আপনার প্রশাসনটাকে আপনি কি দায়িত্ব দায় না করে কিছু টেকনিক্যাল এরর আছে যেগুলো মিস কমিউনিকেশন হয়েছে, মিস কমিউনিকেশনের ব্যাপার নয়, টেকনিক্যাল এরর, মানে টেকনিক্যাল এরর তো নয়, চুরি হয়েছে, জালিয়াতি হয়েছে, পুরোটা নয়, সরকারি পোর্টাল হ্যাক করে জালিয়াতি হয়েছে, এবং সপ্তাহের পর সপ্তাহ। আমি বলছি না ইন্টেনশনাল, এটা হয়তো কোথাও ভুল হয়েছে, কোথাও একটা মানে জালিয়াতি ভুল হয় কোনোদিন, জালিয়াতি ভুল হয়েছে, জালিয়াতি গীতাঞ্জলির স্রষ্টা তিনি নির্ঝরের স্বপ্নভঙ্গ আমাদের উপহার দিয়েছিলেন, কথাঞ্জলির স্রষ্টা আমাদের তরুণদের স্বপ্নভঙ্গ উপহার দিলেন। আমরা কি দেখলাম যে এখানে ওই জামতারা নিয়ে কথা বলে এখানে ভ্যানতারা হচ্ছে। আপনি একদম সঠিক কথা বলেছেন, প্রধান শিক্ষকদের বলির পাঠা করা হচ্ছে। এইখানে দুর্নীতির মাথায় রয়েছে সব যারা হাওয়াই চটি। আমরা বারবার বলছি, এইখানে এরা বলছেন টেকনিক্যাল ফল্ট, এতগুলো জিনিস হয়েছে, এতগুলো ট্যাবের অ্যাকাউন্টে টাকা হয়েছে, জানছে না
নিটে যেমন সেটাও ধরা হয়েছিল, আপনাদের মতো গ্রেফতারি হয়নি, নিটে বলুক নিটের কেলেঙ্কারি। আমি বলছি যে দুর্নীতি হয়েছে, হাজার হাজার রকি স্যার আছে এর সাথে যুক্ত। আবার দেবেন দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো কাটমানির তৃণমূল। যেখানে আমি বলছি না সব তৃণমূলরা সমাজ বিরোধী, সব তৃণমূল সমাজ বিরোধী নয়, কিন্তু দুনিয়ার সব সমাজ বিরোধীরা তৃণমূল কংগ্রেস। এখানে আলোচনা হচ্ছিল না যে শূন্য বলছিলেন না, শূন্য পাটুলি থানার ওসি শূন্য বলেছিল তো সিপিআইএম কে, আর নিজের এলাকায় শূন্যতে মানে বোমায় একটা বাচ্চা ছেলে হাত উড়ে চলে গেল। ট্যাবের দুর্নীতি, ট্যাবে কিন্তু ডাটা শুধু প্যাকেটে ডাটা যায়, তুমি সোশ্যাল মিডিয়া এদের জানো, ডাটা সিঙ্গেল ওয়েতে যায় না। আমলারা যুক্ত আছে, নেতারা যুক্ত, সবাই তৃণমূল, সবাই তৃণমূল। বলি পাটা করা হচ্ছে, মনে পড়ে যাচ্ছে হাজার হাজার ডক্টর হাজরা। আমি একটাই কথা বলবো যে 2018 সালে এই যে রাহুল এক্ষুনি বললেন যে কিছু ভুল হয়েছে, ডেলিবারেট হাইকোর্ট জানিয়েছিল 5 জন ভিলেজার মামলা করেছিল, তাদের আবাস যোজনা পিএম আবাস যোজনার টাকা লুট হয়েছিল, এবং তারপরে হাইকোর্ট মানে ভিডিওকে ডেকে বলেছিলেন যে ওইখানে দাঁড়িয়ে যে ডেলিবারেট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মানিকে কোনোভাবে এরর বলা যাবে না। অথচ এই সরকারের নিয়ম হচ্ছে যখনই স্বপ্নের প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী করছেন আর তার দলের প্রশাসকরা এবং দলের লোকেরা তারা সেগুলোকে সাইফার করে নিয়ে যাচ্ছে এবং বলছে না, আমি দলের থেকেও বেশি যেটা জোর দেবো সেটা হচ্ছে আমাদের পুলিশ বিভাগ কি করছিল এতদিন ধরে, পরিকল্পনা করে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তরুণের স্বপ্ন কার্যত আজকে দুঃস্বপ্নে পরিণত হলো। তার দায় কার? একদিকে এই বাচ্চাগুলো ট্যাব পেল না, এবং 2 যে টাকা সাইফনিং হলো সেটা আমার আপনার করের টাকা, তার জবাব কে দেবে? আমি এরপর যে প্রতিবেদনটা রাখবো সেটা সম্পূর্ণ অন্য বিষয়। রাশিয়ান অনেক কিছুর নিয়ে চর্চা হয়, কিন্তু রাশিয়ান বিষের চর্চা বাজারে আনলেন অর্জুন সিং। 3 মাস পরে সেই বিষের এফেক্টে মাল্টি অর্গান ফেলিয়ার হয় এবং কার্যত একটা ভয়ঙ্কর রাজনৈতিক চক্রান্তের কথা মারাত্মক অভিযোগ করলেন অর্জুন সিং, শুধু নিজের ক্ষেত্রে নয়, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও। আমার মনে পড়ে গেল যে দ্য ইন্টারভিউ বলে 2015 সালে অসাধারণ একটা ছবি দেখেছিলাম নর্থ কোরিয়ার পরিপ্রেক্ষিতে, তাতেও হুবহু সিআইএর অবশ্য সেই দায় নিতে হয়েছিল, তারা একটা এই ধরনের বিষের তত্ত্ব আমদানি করেছিল। তবে রাজ্য রাজনীতিতে এই আমদানির কপিরাইট অর্জুন সিংয়ের। দেখুন, শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে। রাশিয়া থেকে রাসায়নিক স্প্রে করলেই নাকি শেষ? 4 কোটি টাকা দুর্নীতির অভিযোগে সিআইডির মুখোমুখি হওয়ার আগে অর্জুন সিং এর মুখে চাঞ্চল্যকর অভিযোগ। ভাটপাড়ায় বোমা ফাটা নতুন নয়, তবে বৃহস্পতিবার সিআইডির মুখোমুখি হওয়ার আগে বিজেপি নেতা অর্জুন সিং যে বোমাটা ফাটালেন তা বঙ্গ রাজনীতিতে বেনজির। এদিন তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেন রাশিয়া থেকে আনানো হয়েছে বিষ। জলের বোতল নিয়ে যাচ্ছি কেন, এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাব, 3 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে, এদের তো কোনো ঠিক নেই। রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের বিরোধীদের বিষ দিয়ে হত্যার অভিযোগের নজির রয়েছে ভুরি ভুরি। সম্প্রতি পুতিনের কট্টর সমালোচক বলে পরিচিত আলেক্সেই নাভলনির মৃত্যু হয় জেলে। অভিযোগ বিষ দিয়ে তাকে হত্যা করা হয়। 2006 সালে এরকমই পরিণতি হয়েছিল রাশিয়ার প্রাক্তন গোয়েন্দাকর্তা আলেকজান্ডার লিটভেনেনকোর। কট্টর পুতিন বিরোধী আলেকজান্ডার ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁর শরীরে অতি তেজস্ক্রিয় মৌল ঢুকিয়ে দেয় রুশ গোয়েন্দা সংস্থা কেজিবি। 22 দিনের মাথায় মৃত্যু হয় তাঁর। 2018 সালে রাশিয়ার আরেক প্রাক্তন গোয়েন্দাকর্তা সার্গেই স্ক্রিপল এবং তার মেয়েকে ইংল্যান্ডের একটি পার্কের বেঞ্চে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরে নভিচাক নামে একটি রাসায়নিক পাওয়া গিয়েছিল, যা সোভিয়েত মিলিটারির তৈরি বলে জানা যায়। সেই রাশিয়ার রাসায়নিকের প্রসঙ্গই এবার ভাটপাড়ার অর্জুন সিং এর গলায়। আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায়, সঙ্গে সঙ্গে না 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্যে আগাম বলছি এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এর সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে। যে চেয়ারে স্প্রে করা হবে যদি কেউ সেখানে বসেন, তিনি তো খালি গায়ে বসবেন না, স্বাভাবিকভাবে জামা কাপড় পরে বসবেন।
সেটা বসলে তার শরীরে ত্বকের মধ্যে দিয়ে সেটা প্রবেশের সম্ভাবনা কম। সুতরাং ত্বকের মধ্যে দিয়ে যদি প্রবেশ না করে শরীরে তার প্রবেশ করবার মতো উপায় নেই, কাজেই এটা খুবই অসম্ভব বলে মনে হচ্ছে আর কি। আমার তো স্মরণে আসছে না এরকম কোনো স্ত্রীর কথা আমরা দেখেছি বলে বা শুনেছি বলে মনে পড়ছে না, এরকম কোনো কেস করেছি বলে মনে পড়ছে না। কোনোদিনই এইরকম কোনো কেমিক্যাল ছড়ানোর কথা আমি শুনিও নি, দেখিও নি কোনোদিন। এর চেয়ে অনেক বড় বড় নেতাদেরকে আমাদের ইন্টারোগেশন করতে হয়েছে, কিন্তু কোনোদিনই এইরকম কোনো একটা ব্যাপার ছিল না। আমার যেটা মনে হচ্ছে এটা পলিটিক্যাল গিমিক। আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে এইটুকু বুঝেছি যে এইরকম কোনো জিনিস ছড়িয়ে দিয়ে তাকে অসুস্থ করে দেওয়া যায় না। কোন কেমিক্যাল মানুষ মারার জন্য আসে, রাশিয়ায় কোন কেমিক্যাল পাওয়া যায়, কোন কেমিক্যাল আজকে স্প্রে করলে একটু লেট রিয়াকশান হয় এবং মানুষ মারা যায়, এ ব্যাপারে অর্জুন সিংয়ের যে অভিজ্ঞতা এবং মূল্যবান যে পর্যবেক্ষণ, তো এগুলো ওনার আছে, কিন্তু বাকিদের সেগুলো নেই। বহু বছর উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছেন, তৃণমূল কংগ্রেসকে খুব কাছ থেকে দেখেছেন, কি করতে পারেন উনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তো এত সিনিয়র একজন পলিটিশিয়ান যিনি এত বছর ধরে, এবং অর্জুন সিংয়ের বাবা এবং অর্জুন সিং স্বয়ং নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখেছেন, তারপরে যখন উনি এই ধরনের অভিযোগ আনছেন তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়। কলকাতায় দাঁড়িয়ে রাশিয়ার রাসায়নিক নিয়ে অভিযোগ করে তোলপাড় ফেললেন অর্জুন সিং। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই বীজ দিয়ে খুন, খুনের চক্রান্ত, এইগুলো হচ্ছে চোরাগোপ্তা খুন। কিন্তু প্রকাশ্য দিবালোকে চায়ের দোকানে কাউকে যদি খুন হতে হয়, কাল আপনারা জানেন এ নিয়ে গোটা এই অনুষ্ঠান করতে হয়েছে। সেই ঘটনার ক্ষেত্রে একেবারে ভাটপাড়ায় আজকে এবিপি আনন্দ একজন প্রত্যক্ষদর্শীকে খুঁজে বের করেছে, যার চোখের সামনে ওই তৃণমূল নেতা অশোক সাহুকে দুর্ভাগ্যজনকভাবে চায়ের দোকানে গুলি করে খুন করা হয়। কালও বলেছিলাম অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, আজও বলছি। প্রত্যক্ষদর্শী কি বলছেন এবার দেখাবো। মাত্র 5 মিনিটের অপারেশন, গলির ভেতর থেকে ছুটে আসে দুষ্কৃতীরা, আর গোটা ঘটনাটার সাক্ষী ছিলেন जोगिंदर पासवान। वही पीछे से गोली मारा, आके हम लोग बैठ के चाय पी रहे थे, पीछे से आ गए तब तक गोली मारा। कितना? 2 आदमी कलाम के गली। देखते हैं 2 आदमी, फिर 1 छोटो था वो गोली लोड कर रहा है, तो गोली मार रहा है, तो हम उसको लेकर जब भागे तो देखें जो गोली लग गया है इसको। बाहर में 5-6 गो खड़ा है, वो सब हथियार लेके, जो दूसरा कोई नहीं आ जाए। उसके बाद में जब ढुक के बम मारा तो बम तो नहीं फटा, उसके बाद में 9 राउंड गोली चलाया, उसमें 9-10 राउंड से ज्यादा चलाया होगा। অপারেশন চালানোর পর তারা এই রাস্তা দিয়ে পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে। নৈহাটিতে ভোটের দিন ভাটপাড়ায় থানার অদূরে তৃণমূল নেতা অশোক সাহুকে যেভাবে খুন করা হয়েছে তা বলিউডি ফিল্মকেও হার মানাবে। চায়ের দোকানে বসে কেকে কামড় দেওয়া মাত্রই ছুটে এলো গুলি। প্রত্যক্ষদর্শীর দাবি, খুনের পর দুষ্কৃতীরা বলে ওঠে বদলা লে লিয়া। তবে কি বদলা নিতেই খুন? আর তাই অশোক সাহুবের খুনের ঘটনায় বারবার উঠে আসছে আরও একটি খুনের ইতিহাস। 2020-র 18 নভেম্বর পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয় তৃণমূল সমর্থক আকাশ প্রসাদকে। সেই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা অশোক সাহুবের, যিনি সেই সময় ভাটপাড়ার 12 নম্বর বুথের তৃণমূলের সভাপতি ছিলেন। 2023-এর 19 ফেব্রুয়ারি এই অশোক সাহুকেই লক্ষ্য করে 4-5 জন দুষ্কৃতী বোমা ছোড়ে, কিন্তু কোনোক্রমে প্রাণে রক্ষা পান তিনি। সেই সময় অশোক সাহুকে খুনের অভিযোগ ওঠে নিহত আকাশ প্রসাদের ভাই সুজল ও তার সঙ্গীদের বিরুদ্ধে। অভিযুক্ত সুজল প্রসাদ সহ 7 জনের জেল হয়। তখনই খুনের আশঙ্কা প্রকাশ করেছিলেন নিহত তৃণমূল নেতা অশোক সাহু। আর 2024-এ সেই আশঙ্কাই সত্যি হলো। हमको जेल से एक रिकॉर्डिंग मिला है, एक लड़का को लोग फोन किया था, वो जेल से हमको रिकॉर्डिंग मिला है, वो लोग मारने का प्लानिंग बहुत दिन से कर रहा था। এবারও সন্দেহের তালিকায় রয়েছে সুজলই। পুলিশ সূত্রে দাবি, অশোক সাহুকে খুনের জন্য ভাড়াটে খুনিদের বরাত দিয়েছিল সুজল প্রসাদ। পুলিশি তদন্তে উঠে আসছে গত 2023 সালের ফেব্রুয়ারি মাসে অশোক সাহুর ওপর হামলা হয় এবং হামলার নেতৃত্ব দিয়েছিল সুজল প্রসাদ। আর তখন সুজল প্রসাদ সহ 7 জন গ্রেপ্তার হয়েছিল। জেল থেকে ফিরে আসার পর থেকেই সুজল প্রসাদ পরিকল্পনা করছিল অশোক সাহুকে খুন করার, এবং তার জন্য 2 জন ভাড়াটে খুনি নিয়োগ করা হয়ে থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। এখানেই আবার আর একটা টুইস্ট। পরিবার সূত্রে খবর, কিছুদিন আগেই নিহত তৃণমূল নেতা অশোক সাহুকে খুনের হুমকি দেয় কৌসার আলী, যাকে বুধবার জগদ্দল থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার এক ভাই স্পষ্ট জানিয়েছে যে কৌসার আলী ওরফে মোহন
কিছুদিন আগে তার এক ভাইকে হুমকি দিয়েছিল যে অশোক সাহুকে সে মেরে ফেলবে। পুলিশ সূত্রে দাবি, সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলে দেখা গিয়েছে কৌসারকে। 3 মাস আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল কুখ্যাত দুষ্কৃতী কৌসার। তবে কি জেলে বসেই খুনের ছক কষেছিল সে, ঠিক যেমনটা প্ল্যান করা হয়েছিল টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে, কিংবা ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে হামলার সময়? সূত্রের খবর, জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে 5 মিনিটের মধ্যে অপারেশন শেষ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই চায়ের দোকানে বসে কেক খাচ্ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ। তখনই চারপাশ ঘিরে ফেলে দুষ্কৃতীরা। তারপর 9 থেকে 10 রাউন্ড গুলি, তারপর ফের বোমা। ধৃত কৌসার আলীকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এই যেন রবীন্দ্রনাথের কবিতার মতো, তার সাধনা বড়ই সুকঠোর, আর কিছু নয়, শুধুই মনের জোর। পকেটে অ্যাম্বুলেন্সের টাকা নেই, স্ত্রী অসুস্থ, দ্রুত ভর্তি করাতে হবে কলকাতার হাসপাতালে। তাই নিজের টোটো করে স্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদের সালার থেকে কলকাতায় পাড়ি দিয়েছিলেন উপেন বন্দ্যোপাধ্যায়। 17 ঘন্টা ধরে 160 কিলোমিটার পথ আসার পর ডানকুনিতে ফুরিয়ে গেল টোটোর ব্যাটারির চার্জ। শেষমেশ ডানকুনি পুরসভার উদ্যোগে বাকি পথটুকু অ্যাম্বুলেন্স পেয়েছিলেন তিনি। আমরা স্বস্তি পেয়েছি যে অবশেষে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করানো গেছে উপেনবাবুর স্ত্রীকে। তার মনের জোরকে কুর্নিশ জানানোর পাশাপাশি এই প্রশ্নও তুলব যে একজন অসহায় সাধারণ মানুষ মুর্শিদাবাদে একটা সরকারি অ্যাম্বুলেন্স পেলেন না কেন? কিডনির সমস্যার চিকিৎসা করাতে করাতে আজ পর্যন্ত আমি আর পেরে উঠছি না। আমি যেখানে যাচ্ছি বলছে এই পরীক্ষা করা, ওই পরীক্ষা করা, আমি আর পেরে উঠছি না। তিনি স্বামী, তিনি বাবা, একদিকে অসুস্থ স্ত্রী, অন্যদিকে উচ্চ মাধ্যমিক পড়ুয়া একমাত্র ছেলে। একদিকে চিকিৎসার বিপুল খরচ, অন্যদিকে ছেলের পড়াশুনো। তারপর আর 6000 টাকা জোগাড় করতে পারেননি, ভাড়া করতে পারেননি অ্যাম্বুলেন্সটুকু। তাই অসুস্থ স্ত্রীকে নিয়ে রওনা হন নিজের টোটোয়। বাধ্য হয়ে 17 ঘন্টায় পাড়ি দেন 160 কিলোমিটার রাস্তা। আমার পয়সা নেই, আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই। আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি না। ও 5-6 হাজার টাকা আমার কাছে চেয়ে বসছে, আমি কোত্থেকে দেবো? মুর্শিদাবাদে সালারের বাসিন্দা উপেন বন্দ্যোপাধ্যায়, পেশায় টোটো চালক। স্ত্রী শিবানী কিডনির সমস্যায় ভুগছেন, কিছুদিন আগে স্ট্রোকও হয়েছে। ছেলেটারও উচ্চ মাধ্যমিক পড়ছে, ওই অবস্থাতে ওর মা স্ট্রোক হয়ে গেল। আমি আর কিছু করতে পারছি না, ছেলেও পরীক্ষা দিতে পারলো না, মাকেও ভালো করে চিকিৎসা করতে পারছি না। আমার ইনকামেরও কোনো রাস্তা নেই, এই টোটোটা ঠিক মতন চালাতে পারি না। নিজে রান্না করি, ওই ছেলেকে খাওয়াই, ওর মাকে খাওয়াই, আর এই সেবা করতে করতে আমি আর পেরে উঠছি না। চিকিৎসার জন্য যেখানেই গেছেন সেখানেই শুনতে হয়েছে পরীক্ষা নিরীক্ষার লম্বা খরচের কথা। শেষমেশ তাই টোটো নিয়েই পাড়ি দিয়েছেন কলকাতার পথে। বুধবার ভোর 5:30টায় বেরিয়েছেন বাড়ি থেকে। রাত 10:30 নাগাদ পৌঁছন হুগলির ডানকুনিতে। প্রায় 160 কিলোমিটার পাড়ি দিয়ে ফুরিয়ে যায় টোটোর ব্যাটারির চার্জ। চার্জিং পয়েন্ট খোঁজাখুঁজি করতেই বিষয়টি জানাজানি হয়। এরপরই সাহায্যের হাত বাড়িয়ে দেয় ডানকুনি পুরসভা। ব্যবস্থা হয় অ্যাম্বুলেন্সের। আমার কাছে যখন কথাটা এলো, আমার কানে কথা আসতেই আমি আমার অ্যাম্বুলেন্স ভাই, যারা যে চালক ভাই আছে, তাদের জানিয়ে দিলাম যে ইমিডিয়েট ওনাদেরকে নিয়ে যান। কেন মুর্শিদাবাদ থেকে এত দূর পর্যন্ত যে টোটো অ্যালাউ হয়েছে, এরপরে কলকাতার দিকে যাবে, হাই রোড, কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে পারে। সেই জন্যই আমি অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছি, যে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য যা যা করার সেটা করার চেষ্টা করেছি। শেষ অবধি কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়েছে টোটো চালকের স্ত্রীকে। কিন্তু অভিযোগ, তার আগে বিস্তর দুর্ভোগ পোহাতে হয়েছে তাকে। আমি ও যদি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আমি সেটা চাইছি। আমার ছেলে যেন মা বলে ডাকতে পারে, আর কিছু না। আমার ছেলে মেয়েটা মা বলে ডাকতে পারে যেন। কিন্তু কেন একটা সরকারি অ্যাম্বুলেন্স মিলল না? কাব্যের মতো বাস্তবের উপেনরাও কেন উপেক্ষিত? স্ত্রীর প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ যেমন স্বামীর প্রতি শ্রদ্ধাশীল করে, পাশাপাশি এই প্রশ্নগুলো লজ্জায় মাথা হেঁট করে নাকি? সৌরভ বন্দ্যোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।